লাইভে না। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে আবার একবার স্বাগত জানাই ইউসিসির আরো একটি অনলাইন ক্লাসে। সি ইউনিটের আজকের আমাদের বাংলা লেকচারের 9 নম্বর লেকচার আলোচনা হবে। তো প্রথমে আপনারা একটু আমাকে জানিয়ে দিবেন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমাদের বোর্ড, বা আমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পারা যাচ্ছে কিনা। ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পারা যাচ্ছে কিনা একটু জানান। ওকে, যদি ঠিক মতো দেখতে পাওয়া যায় এবং শুনতে পাওয়া যায় তাহলে আমরা ক্লাস শুরু করি। তো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়টা হচ্ছে বাক্য। কি নিয়ে আলোচনা বিষয় বলেন তো? বাক্য, বাক্য প্রকরণ আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো দেখেন, বাক্য কাকে বলে বা বাক্য কি, এই প্রশ্নটার অ্যান্সার করার ক্ষেত্রে আমরা অনেকে অনেক সময় ভুল করে বসি। ভুলবশত আমরা একটু অ্যান্সারটা আমাদের ভিন্ন হয়ে ওঠে। তো তার কারণে বাক্য কাকে বলে বা বাক্য কি, এটার আমরা যে সংজ্ঞাটা রয়েছে, কতগুলো পদ বা পদ সমষ্টি, কতগুলো পদ বা পদ সমষ্টি সুশৃঙ্খল বিন্যাসের মাধ্যমে বক্তার যখন তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এখন আমাদের কিছু কিছু বইগুলোতে দেখবেন লেখা আছে বাক্য কাকে বলে বা বাক্য কি, এই বলতে যে যে লেখাটা লেখা আছে সেই লেখাটা ভুল থাকে অনেক সময়। যেমন অনেক বইগুলোতে দেখবেন লেখা আছে যে অর্থবোধক শব্দ সমষ্টি পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলেন। এখন অর্থবোধক শব্দ ছাড়া কি বাক্য হতে পারে না? অবশ্যই হতে পারে, বা শব্দ হইতে গেলেই সেটা কি হতে হবে? বাক্য হবে। তো বাক্যের সংজ্ঞায় এখানে শব্দ কথাটা হবে না। আমরা যেখানে এখানে পদ বা পদ সমষ্টি লিখেছি না, এই পদ বা পদ সমষ্টি কথাটা কারেক্ট হবে, শব্দ কথাটা কারেক্ট হবে না। কেন কারেক্ট হবে না বলছি দেখেন। যদি আমরা আমরা বলি যে এই শব্দ বা শব্দ সমষ্টি পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তখন তাকে বাক্য বলে, এটা যদি আমরা বলি তখন আমাদের মানে সংজ্ঞাটা হয়ে যাচ্ছে কি, যদি আমরা এখানে একটা শব্দ লিখি ক, ল আর ম, কলম। এই কলম, এটা কি একটা শব্দ? এটা কি বলেন তো? একটা শব্দ। কারণ কোনো একটা বিষয়, কোনো একটা কি যে বর্ণ পাশাপাশি বসে অর্থ দিতে পারলে সেটা কি হয়? অর্থ দিতে পারলেই সেটা শব্দ হয়। তার মানে শব্দ যদি বাক্যে ব্যবহার করতে, বা বাক্যের সংজ্ঞায় যদি শব্দ শব্দটা ব্যবহার করি, তাহলে কি অর্থও থাকা লাগবে। সে যতগুলো বাক্যে যতগুলো পদ থাকবে সবগুলো পদেরই অর্থ থাকা লাগবে। কিন্তু আমরা যদি এখানে কলম না লিখে যদি আমরা লিখি ল, ক আর ম, লকম, তো এই লকম শব্দের কি অর্থ আছে? নাই, এই লকম শব্দটির অর্থ নেই। তো এই লকম শব্দটির অর্থ নেই, তার মানে লকম শব্দটি বাক্য ব্যবহার হবে না, বাক্যে বসতে পারবে না। যদি আমরা বাক্যের সংজ্ঞাটা শব্দ দিয়ে করি, যদি আমরা কি করি, বাক্যের সংজ্ঞাটা শব্দ দিয়ে করি, তাহলে এই লকম শব্দটি কি হবে না, বাক্যের মানে বাক্যে বসতে পারবে না। কিন্তু যদি আমি এখানে লিখি লকম একটি শব্দ নয়, লকম একটি শব্দ নয়, তাহলে এখন বলেন তো এই লকম একটি শব্দ নয়ের এই নয়টা এই এই পুরা এই এটা কি একটা বাক্য হয়েছে কি হয় নাই? একটু জানান তো, লকম একটি শব্দ নয় এটা কি বাক্য হয়েছে না হয় নাই? হ্যাঁ, এই যে এটা বাক্য হয়েছে। কিন্তু যদি আমরা বাক্যর সংজ্ঞাটা শুধু শব্দ দিয়ে বুঝতে চাই, তাহলে তো এটা বাক্যের মধ্যে বসার কথা ছিল না। এখন দেখেন এর কোনো অর্থ নাই, তার মানে লকম কিন্তু শব্দ না। কিন্তু লকম এই বাক্যের বিশেষ্য পদ, এই বাক্যের কিসের কি পদ? বিশেষ্য পদ। তার কারণে ভাই বাক্যের সংজ্ঞায় শব্দ শব্দটা ব্যবহার করা ভুল হয়। কারণ শব্দ ওই জিনিসগুলোই হয় যার অর্থ থাকে। কিন্তু বাক্যের সংজ্ঞায় আমরা ব্যবহার করব এর কারণে কি, পদ ব্যবহার করব। তাই এখানে লিখেছি কতগুলো পদ বা পদ সমষ্টির সুশৃঙ্খল পদবিন্যাসের মাধ্যমে বা বিন্যাসের মাধ্যমে বক্তার মনের ভাব যখন সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে, তখন তাকে বাক্য বলে। এখন দেখেন খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমি এখানে নোট করছি। সেই বিষয়টার মধ্যে ভাষার মূল উপকরণ কি, এই একটা একটা বলছি ভাষার মূল উপকরণ। ভাষার মূল উপকরণ, এখানে দেখেন একটা মানে মূল বিষয়টা যেটা দাঁড়ায় সেটা কি উপকরণ। এখানে মূল উপকরণ আর খালি উপকরণ বা উপাদান, এই শব্দগুলোর মধ্যে একটু তফাৎ আছে। একটি কি বলছি, একটি একটি বলছি মূল উপকরণ,
আর আরেকটা হচ্ছে মূল উপাদান, মূল উপাদান। এখন দেখেন এই উপকরণ আর উপাদান নিয়ে আমাদের ঝামেলাটা তৈরি হয়। তার আগে আমাদের মানে ধ্বনিতাত্ত্বিক ভাবে সিকোয়েন্সটা যদি দেখি, প্রথমে হচ্ছে ধ্বনি, আর এই ধ্বনির নির্দেশিত চিহ্নর নাম বর্ণ। এই বর্ণ যখন পাশাপাশি বসে কি দেয় বললাম, অর্থ দেয়, তখন সেটা কি হয়, শব্দ হয়। আর এই শব্দ বা শব্দগুলো যখন পদ হয়, আর পদ হয়ে যখন পদগুলো পাশাপাশি বসে, তখন সেটা কি হয়, বাক্য হয়। আর আমরা বাক্যের মাধ্যমে কি করি, ভাষা প্রকাশ করি। তাহলে এখানে আমাদের প্রশ্ন হয় যে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি, শব্দের মৌলিক উপাদান কোনটি, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি, বাক্যের মূল উপাদান কোনটি, বাক্যের উপকরণ কোনটি, ভাষা কোনটি, এরকম কোশ্চিন হয়। তো এই কোশ্চিনগুলোর ক্ষেত্রে আমি আপনাদের একটি টিক্সের মাধ্যমে আমি এটা মনে রাখাই দিতে চেষ্টা করব। যদি দেখেন আপনারা এখানে মূল বিষয়টা লক্ষ্য করেন, যে যদি আপনাকে কখনো জিজ্ঞেস করে মূল উপাদান বা মৌলিক উপাদান, কি বলছিলাম বলেন তো, কখনো যদি জিজ্ঞেস করে মূল উপাদান বা মৌলিক উপাদান, তাহলে এই মূল বা মৌলিক যদি জিজ্ঞেস করে ভাই, তাহলে সেটা কি হবে, মূল উপাদান। কি বললাম, মূল উপাদান। যদি উপাদান জিজ্ঞেস করে, উপাদান যদি জিজ্ঞেস করে, বা হচ্ছে মূল উপাদান, সরি, মূল উপাদান, উপাদান বা উপাদান বা মৌলিক উপাদান, মূল উপাদান, মূল বা মৌলিক উপাদান, মূল বা মৌলিক, মৌলিক উপাদান, মূল বা মৌলিক উপাদানের কথা যদি জিজ্ঞেস করে, তাহলে আপনি অ্যান্সার দাগাবেন ধ্বনি এবং বর্ণ, ধ্বনি এবং কি, বর্ণ। মূল বা মৌলিক উপাদানের যদি আপনার প্রশ্ন হয়, তাহলে আপনি অ্যান্সার দেখাবেন কি, ধ্বনি বা বর্ণ, ধ্বনি বা বর্ণ। আর বাকি ক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় শব্দের মূল শব্দের মূল উপকরণ কোনটা বা ক্ষুদ্রতম একক কোনটা, এটা যদি বা বৃহত্তম একক জিজ্ঞেস করা হয়, তার ইমিডিয়েট আগের, যেমন শব্দের এর ক্ষুদ্রতম একক কি, ধ্বনি, বা শব্দের হচ্ছে কি যে মূল উপকরণ কি, ধ্বনি। তারপর বাক্যের মূল উপকরণ কি, শব্দ, বাক্যের মূল উপকরণ কি, শব্দ। তারপরে আপনাকে যদি জিজ্ঞেস করে যে ভাষার মূল উপকরণ কি, তাহলে বাক্য। তাহলে আমি এখানে যে বিষয়টা বলছিলাম, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় মূল বা মৌলিক উপাদান, কি জিজ্ঞেস করা হয় বলেন তো, মূল বা মৌলিক উপাদান জিজ্ঞেস করা হলে তখন সেটা হবে আপনার কি, ধ্বনি বা বর্ণ, ধ্বনি বা বর্ণ। আর যদি জিজ্ঞেস করা হয় উপকরণ, যদি কি জিজ্ঞেস করা হয় উপকরণ, তাহলে ঠিক এই সিকোয়েন্সের ঠিক ইমিডিয়েট আগেরটা, ইমিডিয়েট আগেরটা। ঠিক আছে। যেমন দেখেন শব্দের শব্দের উপাদান বললে, শব্দের যদি উপকরণ বলে তাহলে ধ্বনি বা বর্ণ, বাক্যের উপকরণ বললে শব্দ, ভাষার উপকরণ বলে বাক্য। এই উপকরণ আর উপাদানের কনসেপ্টটা ক্লিয়ার হতে পারছেন কিনা একটু জানান। উপকরণ এবং উপাদানের কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছেন কিনা একটু জানান। আচ্ছা, তাহলে আমাদের বাক্যের মূল বিষয়টা আমরা দেখেছি। বাক্য হইতে গেলে পদ হইতে হবে, পদ হইলেই বাক্য হবে, শব্দের অর্থ থাকতে পারে নাও থাকতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার। তো এখানে আমাদের, আপনি যদি উপাদান আর উপকরণের কনসেপ্টগুলো যদি নাও বুঝতে পারেন, তাহলে আপনি এই দুইটা বিষয় আপনি এখানে মনে রাখবেন, যে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, আর ভাষার মূল উপাদান হচ্ছে কি, ধ্বনি। ভাষার মূল উপাদান হচ্ছে এ উপাদান হচ্ছে ধ্বনি, উপাদান হচ্ছে ধ্বনি, আর উপকরণ হচ্ছে বাক্য। এখন দেখেন একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, তিনটি গুণ থাকে। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে, তিনটি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই আকাঙ্ক্ষা বানানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকবার বানানে আসছে। এটা হচ্ছে কি যে যুক্ত ক্ষয়ে আকার, যুক্ত ক্ষয়ে আকার না, যুক্ত ক্ষয়ে আকার, আকাঙ্ক্ষা। ঠিক আছে। তো তারপরে আসক্তি না, এটা কিন্তু আসক্তি। আর আরেকটা হচ্ছে যোগ্যতা, আরেকটা কি, যোগ্যতা। একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে। এই তিনটা গুণ আমরা প্রথমে একটু দেখব। আকাঙ্ক্ষা কাকে বলে দেখেন, আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একটি পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাকেই আকাঙ্ক্ষা বলে। বাক্যের অর্থ সুন্দর পরিষ্কারভাবে বোঝার জন্য একটি পদ শোনার পর অন্য একটি পদ শোনার যে ইচ্ছা থাকে, তাকে কি বলা হচ্ছে, আকাঙ্ক্ষা বলা হচ্ছে। তাকে কি, আকাঙ্ক্ষা বলা হচ্ছে। দেখেন পৃথিবীর সবচেয়ে আকাঙ্ক্ষাময় বাক্য হচ্ছে আমি তোমাকে, ডট ডট ডট। পৃথিবীর সবচেয়ে কি আকাঙ্ক্ষাময় বাক্য হচ্ছে আমি তোমাকে।
এখন এখানে এই বাক্যটা, আমি তোমাকে বাক্যটা শোনার পরে বা এই বাক্যটা বলার পরে আমাদের কি মনে হচ্ছে না যে সম্পূর্ণ হতে পারেনি, বক্তার মনের ভাব প্রকাশ সম্পূর্ণ হয়নি, বা শ্রোতার আরো কিছু শোনার আকাঙ্ক্ষা থাকে না যে আমি তোমাকে কি কি। ঠিক আছে, এই যে এই আকাঙ্ক্ষার যে বিষয়টা আছে, তো এখানে আমাদের ওইটাকে মানে আমাদের বাক্যের সার্থক গুণের মধ্যে সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে এইটা, যে একটি সার্থক বাক্যের এর আকাঙ্ক্ষা নিবৃত হইতে হবে। আপনি এখানে বলতে পারেন আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। কেমন? ছোট ভাইয়ের বা বোনের, ছোট ভাইয়ের বা বোনের মতো দেখি। তাহলে এই বাক্যটা কি এখন কি আকাঙ্ক্ষা নিবৃত হয়েছে না এই বাক্যটা? তার মানে এই বাক্যটাতে আমাদের কি এখন সার্থক বাক্য হয়েছে। তো একটা সার্থক বাক্য হইতে গেলে বাক্যে কি থাকতে হবে? আকাঙ্ক্ষা নিবৃত হতে হবে। পরের বাক্যটা দেখেন, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তি সেনাদের নিকট পাকিস্তান বাহিনী কি করছে? পাকিস্তান বাহিনী কি অর্থ সম্পূর্ণ করতে পেরেছে? পারে নাই। আত্মসমর্পণ করেছে, পরাজিত হয়েছে, তারপরে হচ্ছে গণধোলাই খেয়েছে, মানে শহীদ হয়ে মানে হত্যা হয়েছে অনেক। এই যে আরো কত কি আপনি বলতে পারেন। তো তারপরে দেখেন, 1952 সালের ভাষা আন্দোলনের রাজপথে, 1952 সালে ভাষা আন্দোলনের কি রাজপথে কি হয়েছে? পুলিশ গুলি চালিয়েছে, ভাষার দাবিতে মিছিল হয়েছে, রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আন্দোলন হয়েছে। এই যে এইভাবে আপনি কি করতে পারেন? এই বাক্যগুলো সম্পূর্ণ করতে পারেন। তো আমাদের গত বছর বি ইউনিটে একটা রিটেন কোশ্চেন ছিল, কিন্তু উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। সি ইউনিটে আপনাদের এরকম বড় কোশ্চেন ধরনের রিটেন কোশ্চেন হয় না। তারপরেও আপনারা এই কোশ্চেনটা হচ্ছে লিখে লিখে অভ্যস্ত এইচএসসি পরীক্ষাতে, এ যে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে এবং কি কি সেই বিষয়গুলো আপনারা অভ্যস্ত আছেন। তো এটা বুঝেন। তারপরে একটা সার্থক বাক্যের যে দ্বিতীয় যে গুণটা থাকে সেটা হচ্ছে কি আসক্তি। সেটা কি বলেন তো? আসক্তি। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য, বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হচ্ছে? আসক্তি বলা হচ্ছে। আসক্তি বলা হচ্ছে। বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলা হচ্ছে। যেমন দেখেন, এখানে একটা বাক্য লিখেছি, পাস আমি করি চেষ্টা ওয়াক্ত পড়ার নামাজ। এই বাক্যটার অর্থ সম্পূর্ণ করতে যতগুলো পদ বা শব্দ দরকার সবগুলোই এই বাক্যটার মধ্যে আছে না? অবশ্যই সবগুলোই এই বাক্যটার মধ্যে আছে। কিন্তু আমরা এই বাক্যটার মধ্যে সবগুলো পদ থাকার পরেও এই বাক্যটা কি অর্থ সম্পূর্ণ করতে পারছে বা একটা সার্থক বাক্য হয়ে উঠতে পেরেছে? পারে নাই। কারণ এই বাক্যের অর্থসঙ্গতি রক্ষার সাথে পদগুলোর পদবিন্যাসগুলো সুশৃঙ্খল না। পদগুলো কি সুশৃঙ্খলভাবে বিন্যাসিত হয় নাই, বিধায় এইটা সার্থক বাক্য হয় নাই। এটা যদি সার্থক বাক্য লিখতে চাই তাহলে আমি এভাবে লিখতে পারতাম না, আমি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার। আমি চেষ্টা করি, চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার, ওয়াক্ত নামাজ পড়ার। 5 ওয়াক্ত নামাজ পড়ার। এখন বাক্যের পদগুলো কি সুশৃঙ্খল সুবিন্যস্ত হয়েছে না? বাক্যের পদগুলো সুবিন্যস্ত বিন্যাস হয়েছে না? তো তাহলে এই বাক্যের পদগুলোর সুবিন্যস্ত বিন্যাসটার আসক্তি, আর যখন সুবিন্যস্ত বিন্যাস হয় না তখন বাক্যের যে হচ্ছে কি যে এ, বাক্যের যে একটা সার্থক বাক্যের যে গুণ সেই গুণের মধ্যে আসক্তির হানি ঘটে। এখন এই যে এছাড়াও আমরা মাঠ চলে গেল বলের বাইরে। এখন বলেন তো মাঠ কি বলের বাইরে যেতে পারে? না, বল মাঠের বাইরে যাই, বল মাঠের বাইরে যাই। তো এটা হচ্ছে আসক্তির সাথে জড়িত। তারপরে আরেক একটি সার্থক বাক্যের আরো একটি যে গুণ থাকে সেটা হচ্ছে কি যোগ্যতা। সেটা কোন গুণ বলেন তো? যোগ্যতা থাকে। একটি সার্থক বাক্যের আরো একটি গুণ হচ্ছে যোগ্যতা। বাক্যে অবস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নামই হচ্ছে কি যোগ্যতা। মানে বাক্যের যে যাকে যে কাজ করতে হবে, মানে বাক্যের কর্তা যে কাজ সম্পন্ন করতে পারবে না এমন কাজ দিলে কি হবে? বাক্যের অর্থ অন্তর্গত এবং ভাবগত অর্থের মেলবন্ধন হয় না। যদি আপনি এখানে লেখেন এক পাল হাতি আকাশ দিয়ে উড়ে গেল, সম্ভব?
এক পাল হাতি, পাল হাতি, এক পাল হাতি আকাশে উড়ে গেল। আকাশে উড়ে গেল। এক পাল হাতি আকাশে উড়ে গেল, এখন কি এই হাতির কি আকাশে উড়ে যাওয়া সম্ভব? তার মানে বাক্যের অর্থগত এবং ভাবগত কি মেলবন্ধন হয়েছে? হয় নাই। এখানের উদাহরণগুলো দেখেন, বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয়। বর্ষার রোদে, এখন বর্ষার রোদে কি প্লাবন মানে বন্যা, প্লাবন মানে কি বন্যা। রোদে কি প্লাবন সৃষ্টি করতে পারে? কখনোই পারে না। বর্ষার রোদে প্লাবনের সৃষ্টি হয় না। তার মানে এই বাক্যতে কিসের যোগ্যতা হানি ঘটেছে? বাক্যটা যদি আপনি সঠিক করতে চাইতেন তাহলে এইভাবে করতে পারতেন, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি করে, বা গ্রীষ্মের রোদে এ খরার সৃষ্টি হয়। ঠিক আছে, গ্রীষ্মের রোদে খরার সৃষ্টি হয়, খরার সৃষ্টি করে, খরা সৃষ্টি করে। আপনি এটা বলতে পারতেন খরা সৃষ্টি করে। গ্রীষ্মের রোদে কি সৃষ্টি করে? খরা সৃষ্টি করে। তো এই বাক্যর যোগ্যতার হানি ঘটে কি বাক্যের অর্থগত, অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের অভাবে বাক্য কি হয়? তার নিজের যোগ্যতা হারায়। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই একটা সার্থক বাক্যের যে তিনটা গুণ থাকে, এই তিনটা গুণ সম্পর্কে বিষয় বুঝতে পেরেছেন কিনা আমাকে এই জানান। সার্থক বাক্যের তিনটা গুণের যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আচ্ছা, এখন দেখেন, এই যোগ্যতার সাথে ছয়টি বিষয় জড়িত। যোগ্যতার সাথে কয়টি বিষয় জড়িত? ছয়টি বিষয় জড়িত। তার মানে একটি বাক্য যোগ্যতা হারায় ছয়টি কারণে। কয়টি কারণে একটি বাক্য যোগ্যতা হারায়? ছয়টি কারণে একটি বাক্য যোগ্যতা হারায়। ছয়টি কারণে একটি বাক্য যোগ্যতা হারায়। তার মধ্যে এক নম্বর হচ্ছে উপমার ভুল প্রয়োগ। উপমা কোনগুলো? একটা বিষয় দিয়ে রূপক অর্থে একটি বিষয় দিয়ে অন্য একটি বিষয়কে যখন বোঝানো হয় তখন সেটাকে উপমা বলা হয়। যেমন গান, কবিতা, এইগুলোতে ব্যাপকভাবে উপমা ব্যবহার করা হয়। আপনি আপনার কথার মধ্যে উপমার ব্যবহার করতে চান কথাটা ব্যতিক্রমী করতে, সুন্দর করতে, ওই যে বাংলা সিনেমার অনেক গান আছে উপমা নির্ভর গান। এই উপমার ভুল প্রয়োগ ঘটলেও তখন কি হয়? তখন বাক্য তার যোগ্যতা হারায়। বাক্য কি হারায়? যোগ্যতা হারায়। তো উপমার ভুল প্রয়োগের এখানে একটা বাক্য লিখেছি দেখেন, হে প্রিয়তমা তোমার স্পর্শে আমার হৃদয় মন্দিরে ভালোবাসার বীজ উৎপন্ন হলো। উৎপন্ন হলো। ঠিক আছে, দেখেন, হে প্রিয়তমা তোমার স্পর্শে আমার হৃদয় মন্দিরে ভালোবাসার বীজ উৎপন্ন হলো। এখন দেখেন তো, তোমার স্পর্শে কোনো সমস্যা আছে? আমার নাই। তারপরে দেখেন, আমার হৃদয়ে, হৃদয়ে মন্দির হতে পারে। হৃদয় কি মন্দিরের মতো হতে পারে না? কারণ হৃদয় তো পবিত্র জিনিস, হৃদয় কি পবিত্র। আর আমাদের হৃদয়েই বাস করে আমাদের ঈশ্বর। হৃদয়েই বাস করে কি? ঈশ্বররা। তো হৃদয়কে মন্দিরের সাথে তুলনা করা যায়। এখন দেখেন, মন্দিরে ভালোবাসার কি হয়েছে? বীজ উৎপন্ন হয়েছে। এখন মন্দিরে কি বীজ উৎপন্ন হয়? মন্দিরে কি বীজ উৎপন্ন হয়? হয় না। তো এই বাক্যটা যদি সঠিকভাবে আমরা বলতে চাই তাহলে বলতে পারি কি, হে প্রিয়তমা তোমার সংস্পর্শে আমার হৃদয় জমিনে ভালোবাসার বীজ উৎপন্ন হয়েছে। এখন বলেন তো, এই জমিনে কি বীজ অঙ্কুর দমন হয় কি হয় না? জমিনে কি বীজ অঙ্কুর দমন হয় না? তো তাহলে এখানের উপমাটা ঠিক আছে, মন্দিরে বীজ অঙ্কুর দমন হয় না, তাই এই জায়গার উপমাটা কি ভুল। বা আপনি চাইলে এইভাবেও বলতে পারেন, হে প্রিয়তমা তোমার সংস্পর্শ আমার হৃদয় মন্দিরে এ কি ভালোবাসার প্রদীপের আলো ফুটিল। কারণ মন্দিরে প্রদীপের আলো ফুটে। বা আপনি লিখতে পারেন ঘন্টা বাজায়, কি বাজায়? ঘন্টা বাজায়, কারণ মন্দিরে ঘন্টা থাকে। মন্দিরে কি থাকে? ঘন্টা থাকে। তো তাহলে আমাদের উপমার প্রয়োগ করতে হবে এমন ভাবে যে উপমা প্রয়োগগুলো কি হয়? সার্থক হয়। বাংলা সিনেমার গান আছে না, ওই যে, তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। তার মানে আমি, আমার হৃদয়টা কেমন কলুষতাপূর্ণ, তার মানে বুঝতে পারছে তোমার হৃদয়টাও তেমন হয়তো। তো এখানে এইগুলো কি রূপক। তারপরে আমাদের এই যে হাসন রাজার একটি গান রয়েছে না,
যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এখন তো বলেন তো, ঘরের চাবি ভেঙে নিয়ে যাই না ঘরের তালা ভেঙে নিয়ে যাই? তো তাহলে এই জায়গাগুলো কি উপমার ভুল প্রয়োগ, এবং বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকরাও উপমা একটা থেকে আরেকটা ব্যবহার করেছে। তো বাক্যের যোগ্যতার সাথে যে ছয়টি বিষয় জড়িত, তার মধ্যে একটি কি উপমার ভুল প্রয়োগ। এখন এখানে এইগুলোর দরকার কি? আপনাদের সি ইউনিটে 4 মার্কসের রিটেন কোশ্চিন থাকবে, দেখবেন রিটেন কোশ্চিনটা কিভাবে থাকবে। 4 মার্কসের রিটেন কোশ্চিন, ওখানে বাংলার রিটেন কোশ্চিনে দেখবেন অনুচ্ছেদ শুদ্ধিকরণ আছে, বা বাক্য শুদ্ধিকরণ আছে। এই বাক্য শুদ্ধিকরণ বা অনুচ্ছেদ শুদ্ধিকরণে এই ভুলগুলো থাকে, এই উপমার ভুলগুলো কি থাকে অনেক সময়। বা যোগ্যতার সাথে যে ছয়টি বিষয় আমরা পড়াবো, মানে পড়ছি, এই ছয়টি বিষয়ের এই ভুলগুলো ও থাকে। তাই এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের রিটেনের ক্ষেত্রে। আর এমসিকিউতে তো প্রশ্ন অনেকবার এসেই থাকে যে এই বাক্যে কয়টি ভুল রয়েছে, এই বাক্যে হচ্ছে কি যে কয়টি এই মানে সার্থক বাক্য হয়নি কেন, এই বিষয়গুলো থাকে। তো দেখেন, বাক্যের যোগ্যতার সাথে জড়িত ছয়টি বিষয়ের দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা মানে কি? কঠিন শব্দ। কি শব্দ বলেন তো? কঠিন শব্দ। কঠিন শব্দ। তো এই কঠিন শব্দের ব্যবহার করা যাবে না। কঠিন শব্দের কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না। কঠিন শব্দের ব্যবহার করা যাবে না। দুর্বোধ্য শব্দগুলো কোন শব্দ? কঠিন শব্দ। তো বাক্যের মধ্যে কঠিন বা কঠিন শব্দগুলোর ব্যবহার করা যাবে না, যেই শব্দগুলো মানুষ বুঝতে পারে না। যেমন মনে করেন, আপনি দেখছেন একটা মেয়ে একটু মানে খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বসে আছে টিএসসিতে, আপনি গেছেন। আপনি কি করছেন? আপনি খুবই মাঞ্জা মাইরে টেরে গিয়ে, আপনি ভালো বাংলা জানেন, আপনি ভালো কথাবার্তা বলতে পারেন, এখন আপনি গিয়ে বলছেন, তোমার অপাঙ্গে নীর কেন? তোমার অপাঙ্গে নীর কেন? এখন মেয়েতে মনে করেন চিন্তা করছে, অপযোগ অঙ্গ সমান অপাঙ্গ, আবার নীর, আমার অপাঙ্গ সে দেখো কেমনে, এমন চিন্তা যদি করতে থাকে, তাহলে বুঝেন তার পায়ের স্যান্ডেল তো হাতে চলে আসবে। কিন্তু আপনি কিন্তু কথাটা ভালোই বলছেন। যেমন দেখেন, এখানে উদাহরণ লিখেছি না, তোমার অপাঙ্গ মানে চোখের কোনা। অপাঙ্গ মানে কি বলেন তো? চোখের কোণ। তাহলে এই চোখের কোণ, আর নীর মানে হচ্ছে পানি। নীর মানে কি বলেন তো? পানি। তাহলে চোখের কোণে পানি কেন? আপনি তো খারাপ কথা বলেন নাই। তো এখন এই বিষয়টা তো বুঝে না, তো এগুলোকে বলা হচ্ছে শব্দের মধ্যে দুর্বোধ্য বিষয়। তো বাক্য করার ক্ষেত্রে বাক্যে এমন কোনো শব্দ লেখা যাবে না যে শব্দগুলো মানুষের কাছে কি কি কেমন লাগে? দুর্বোধ্য লাগে। কেমন লাগে? দুর্বোধ্য লাগে। যেমন দেখেন, মিম খুবক্কল খুব নয়, মিম খুবক্কল কুব নয়, এটা কিন্তু বাংলা শব্দ। এটা কি একটা বাংলা বাক্য? বাংলা বাক্য। যে বাক্যের অর্থ হচ্ছে পদ্মর তাড়নায় মাছ নাড়িতেছে। তো আপনি এমন করে বললেই তো হয় যে পদ্মর মানে মাছের তাড়নায় পদ্ম ফুল নড়িতেছে, দুঃখিত, মাছের তাড়নায় পদ্ম ফুল নড়িতেছে। আপনি তো চাইলে এভাবেই বলতে পারতেন। বা বাংলায় আরো একটা বিখ্যাত একটা লাইন আছে, দেখেন, সেই লাইনটা আমি যদি এখানে লিখি, হরির ওপর হরি, হরির ওপর হরি, তার ওপর হরি, তার ওপর হরি, হরির ওপর হরি, তার ওপর হরি, হরি শোভা পায়, হরি শোভা পায়। হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই, হরিকে দেখিয়া হরি, হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই, হরিতে লুকাই। এখন দেখেন, এই বাক্যে কতগুলো হরি রয়েছে, কতগুলো হরি রয়েছে। তো এক একটা শব্দের অর্থ এক এক রকম। দেখেন, এখানে হরির ওপর হরি, এই প্রথম হরি পানি, প্রথম হরি কি বলেন তো? পানি। তার উপরে হরি, এই হরি হচ্ছে পদ্ম ফুল, এই হরি কি? পদ্ম ফুল। ঠিক আছে, হরির ওপর হরি, হরি এই পানির ওপর কি? পদ্ম ফুল। তার উপরে হরি, এই পদ্ম ফুলের উপরে কি রয়েছে? ব্যাং রয়েছে। কি রয়েছে বলেন তো? ব্যাং রয়েছে। হরি শোভা পায়, তার মানে এই পদ্ম ফুলটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, হরিকে দেখিয়া, এই হরি মানে সাপ, এই হরি মানে কি? সাপ। হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই, তার মানে এই হরিকে, এই হরি হচ্ছে ব্যাং, আর এই হরি আবার পানি। বুঝতে পারছেন? দেখেন, হরিকে দেখিয়া হরি হরিতে হরি, হরির ওপর হরি,
তার উপর হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকাই। তো এখন দেখেন একটা শব্দ আর এক জায়গায় এক এক জায়গায় এক এক নাম। তো এই রকম শব্দ ব্যবহার করলে বাক্যে মানুষের ক্ষেত্রে বা বাক্যের পাঠকের ক্ষেত্রে, শ্রোতার ক্ষেত্রে দুর্বোধ্য লাগবে। আর এই দুর্বোধ্য লাগলেই কি হবে সেইটা, হচ্ছে কি যে এই দুর্বোধ্য শব্দ বাক্যে ব্যবহার করলে বাক্য তার যোগ্যতা হারায়। বাক্য কি হারায়? তার যোগ্যতা হারায়। বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু জানান। বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, তারপরে দেখেন বাক্যের যোগ্যতার সাথে আরো একটি যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে বাগধারার শব্দ পরিবর্তন। মানে বাগধারা যেমন থাকবে বাগধারাকে তেমন ভাবে লিখতে হবে, শব্দ পরিবর্তন করা যাবে না। যেমন দেখেন একটা বাগধারা আছে কি পটল তোলা, একটা বাগধারা কি পটল তোলা। আপনি তো মনে করেন স্মার্ট 21 শতকের জেনজি, আপনার তো মনে করেন কি আর কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। তো সবাই পটল তোলা বলে, আপনি মনে করেন কি যে না সবাই পটল তোলা বলে, আমি পটল তোলা বলবো না। আপনি মনে করেন বলছেন সবজি তোলা। কি বলছেন বলেন তো? সবজি তোলা। তাহলে পটল তো সবজি, তা আপনি একটু ভালো করে বলছেন সবজি তোলা। এখন বলেন তো পটল তোলা বাগধারা যে অর্থ দেয়, সবজি তোলা বাগধারা কি ওই এক অর্থ দিবে? কখনোই দিবে না। তো তাহলে এই বাগধারা শব্দের পরিবর্তন করলে কি হবে? বাগধারায় শব্দের পরিবর্তন করলে বাগ মানে কি হবে? ওই বাগধারার অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো বাক্যের মধ্যে বাগধারা যেমন ভাবে থাকবে, বাগধারা শব্দগুলোকে তেমন ভাবেই লিখতে হবে, তেমন ভাবেই কি করতে হবে? লিখতে হবে। এ দেখেন পিপু ফিসু, এই বাগধারাটা কি? পিপু ফিসু বাগধারাটার ব্যাখ্যা কি একটু বলি শুনেন। পিপু ফিসু বলতে এক মহারাজ তার হচ্ছে এ রাজসভায় কি করছে, ঢেড়া পিটাইছে, পিটানোর পরে ঘোষণা দিয়ে দিছে যে আমার রাজ্যের অলসদেরকে কি করব আমি, হচ্ছে কি যে অলসখানা খুলবো, তারাও সেখানে আরামায়েশ করবে আর খাওয়া দাওয়া করবে 3 বেলা। তো বলে রাজামশাই অলসখানা খুলেছে এবং রাজ্যের মনে করেন মানুষজন এসে অলসখানায় অলসরা আশ্রয় নিয়েছে। এই করতে করতে কিছুদিনের মধ্যে পুরা রাজ্যই অলসখানা হয়ে গেছে। মানে রাজ্যের সবাই অলসখানায় এসে আশ্রয় নিয়েছে। তা এখন রাজা তো এত মানুষকে খাইতে দিতে পারে না, বা অলসখানা বাড়তেই আছে বাড়তেই আছে, এরা পুরা রাজ্য নিকম্মাই অলসতাই পরিপূর্ণ হয়ে গেছে। এখন রাজা হচ্ছে তার মন্ত্রীবর্গকে নিয়ে চিন্তা করছে যে কি করা যায়, কি আমি তো বিপদে পড়ে গেলাম। তখন রাজাকে তার মন্ত্রী বুদ্ধি দিচ্ছে যে আপনি অলসখানার চারপাশে আগুন ধরাই দেন। অলসখানার চারপাশে কি করে দিবেন? আগুন ধরিয়ে দিবেন। তো রাজা এখন অলসখানার চারপাশে আগুন ধরিয়ে দিছে একদিন ভোরের দিকে। তো যে আগুন ধরছে সেই তো অলসখানা থেকে তো মানুষজন পালাইতে শুরু করছে, পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। তো অল্প কিছু মানুষ আছে। তো তার পরবর্তীতে যখন হচ্ছে কি যে আগুন ব্যাপকভাবে অলসখানার চারপাশে লেগে গেছে, তখন বাকি মানুষগুলো পালাই গেছে। আছে হচ্ছে 3 জন মানুষ। আছে কয়জন মানুষ? 3 জন আছে। আর 3 জনের মধ্যে একজন কয় যে কত রবি জলে রে। কত রবি মানে কয়টা সূর্য জ্বলছে আজকে। ঘুমাচ্ছে ওরা, চোখ বন্ধ করে ঘুমেই থেকে চোখ বন্ধ করে একজন বলছে যে কত রবি জ্বলে রে, মানে কয়টা সূর্য জ্বলে এখন। তো তার পরবর্তীতে আরেকজন বলে হচ্ছে কি যে রবি মানে আরেকজন তখন এটা বলে যে পিঠ পুড়ে যায়, পিঠ তো পুড়ে যায়। আরেকজন কি বলছে? পিঠ পুড়ে যায়। তো পরে পরে আরেকজন যে রয়েছে সে বলে তাহলে পিপু ফিসু, পিপু পিসু, মানে পিঠ পুড়ে যায় তো ফিরে এসো। পিঠ পুড়ে যাই তো কি কর তুই? ফিরে এসো। মানে এ আরো অলস, এ কি আরো অলস। তাহলে এই পিপু ফিসুর জায়গায় যদি আপনি পি ফ দেন তাহলে কি হবে? হবে না। তো মানে বাগধারার যে শব্দগুলো থাকবে এখানে আপনি অরণ্যের রোদন না দিয়ে যদি আপনি অন্য কোনো রোদন দিতে পারেন, বা অরণ্যের খালি কান্নাই করবে কে, অরণ্য মনে করেন আপনি দিচ্ছেন হাসি। তো অরণ্য হাসি দিলে কি হচ্ছে কি যে বাগধারার পরিবর্তন হবে, হয়ে গেলে কি অর্থ এক থাকবে। তারপরে দেখেন এই যে গোফে খেজুরে, গোফে খেজুরে, এই গোফে খেজুরের বিষয়টা কি দেখেন। গোফে খেজুরের বিষয়টা কি? তো আপনি গোফে খেজুরে না দিয়ে কি দিয়েছেন? আপনি মনে করেন কি যে দিয়েছেন হচ্ছে কি যে চুলে খেজুরে। তো চুলে খেজুরে আর গোফে খেজুরের অর্থ কি এক? তো এই বাক্যের মধ্যে বাগধারার পরিবর্তন ঘটলে বা বাগধারা শব্দের পরিবর্তন ঘটলে বাক্য তার যোগ্যতা হারায়। বাক্য কি হারায়? তার যোগ্যতা হারায়। আর বাক্য যোগ্যতা হারালে কি একটা সার্থক বাক্যের হানি ঘটে। তারপরে 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গুরু চণ্ডালী দোষ। কি দোষ বলেন তো?
গুরুচণ্ডালী শব্দগুলো একটু দেখেন সুন্দর করে। শব্দ হচ্ছে, একটা হচ্ছে গুরু, একটা কি গুরু, আর একটা হচ্ছে চণ্ডাল। চণ্ডাল। এখন এই গুরু চণ্ডালের মধ্যে দেখেন, এই গুরুরা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর। কারা বলেন তো? সমাজের উচ্চ শ্রেণীতে স্থান কাদের? এই গুরুদের। গুরুদের স্থান যদি সমাজের উচ্চ শ্রেণীতে হয়, তাহলে চণ্ডালরা ছিল নিম্ন শ্রেণীর। চণ্ডালরা ছিল কি? নিম্ন শ্রেণীর। এখন এই সমাজের উচ্চ শ্রেণীর সাথে নিম্ন শ্রেণীর বা চণ্ডাল বা শুভ্র, ক্ষত্রিয়, এই এরা ছিল নিম্ন শ্রেণীর। তো এই এই নিম্ন শ্রেণীদের সাথে উচ্চ শ্রেণীর মানুষদের কোনো সম্পর্ক হতো না। সেটা পারিবারিক, ধার্মিক, মানে বৈবাহিক, ধর্মীয় আচার অনুষ্ঠান, উৎসব, সমাজে এরা হেয় প্রতিপন্ন। তার মানে এদের সাথে এদের কোনো দিন কি হয় নাই? কোনো সম্পর্ক হয় নাই। এই উচ্চ শ্রেণীর মানুষদের ভাষা ছিল হচ্ছে সাধু। উচ্চ শ্রেণীর মানুষদের ভাষা কি ছিল বলেন তো? সাধু। আর এই নিম্ন শ্রেণীর মানুষদের ভাষা ছিল চলিত বা আঞ্চলিক, কি চলিত ভাষা। তো এই উচ্চ শ্রেণীর এবং নিম্ন শ্রেণীর মানুষদের যেভাবে মিল হয় না কখনো, তো এই ভাষার মধ্যেও এই বৈষম্যটাই করা হচ্ছে এখন পর্যন্ত। সেই বৈষম্যটা কি? সাধু এবং চলিতের মিল করা যাবে না। সাধু এবং চলিতের কি করা যাবে না? মিল করা যাবে না। এখন সাধু এবং চলিতের মিল করা হয়, তাহলে কি হবে? তাহলে বাক্য যে বাক্যে যে দোষে দুষ্ট হবে সেটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। যে দোষে দুষ্ট হবে সেটা কি? গুরুচণ্ডালী দোষ। যেমন দেখেন এখানে উদাহরণ একটা, কি গো শকট। গো কি? শকট। এখন গো মানে গরু, আপনি করছেন কি, লিখছেন গরুর, গরুর শকট কি? শকট। শকট মানে কি? গাড়ি। শকট মানে কি? গাড়ি। এখন তাহলে বলেন তো, এই জায়গার এই বিষয়টা দেখেন এখানে, যে এই গরু এটা কি চলিত না? এটা তো চলিত। আর আবার এটা কি? সাধু। এটা কি? সাধু। তার মানে এখানে সাধু এবং চলিতের মিশ্রণ ঘটছে না? আর এই সাধু এবং চলিতের মিশ্রণকে কি বলা হচ্ছে? গুরুচণ্ডালী দোষ। কি বলা হচ্ছে? গুরুচণ্ডালী দোষ। আপনি ওইটা না, আপনি গো শকট না লিখে আপনি লিখছেন কি, এভাবে লিখছেন গো গাড়ি। গো কি লিখছেন? গাড়ি। তার মানে দেখেন তো, এই গো আর গাড়ি, গো মানে কি? গরু। আর গাড়ি মানে কি? গাড়ি। এখন এই গো শব্দটা কোন? গো শব্দটা কি বলেন তো? এখানে এই গো শব্দটা কি সাধু, আর গাড়ি শব্দটা কি চলিত। তাহলে এখানেও কি ঘটেছে? গরুচণ্ডালী দোষ ঘটেছে। আপনাকে লিখলে লিখতে হবে হয় গো শকট, না হয় লিখতে হবে গরুর গাড়ি। হয় লিখতে হবে গো শকট, না হয় লিখতে হবে কি? গরুর গাড়ি। তেমনি ভাবে দেখেন এই যে মাথা ব্যথা, আপনি সুন্দর করে লিখছেন মাথা ব্যথাকে, আপনি মাথা ব্যথাই লিখলেন। না লিখে আপনি লিখছেন কিভাবে? একটা লিখছেন মাথা, আর একটা লিখছেন পীড়া, আরেকটা লিখছেন কি? পীড়া। তার মানে এই মাথাটা কি? চলিত, আর পীড়াটা কি? সাধু। তাহলে মাথা পীড়া বলতে কি এখানে তাহলে সাধু এবং চলিতের মিশ্রণ হওয়ার কারণে কি এটা ভুল। আপনি এইভাবে যদি লেখেন, আপনি মাথা না লিখে লিখছেন মস্তক, কি লিখছেন বলেন তো? কি লিখছেন বলেন তো? মস্তক। আর এই পীড়া না লিখে লিখছেন কি আপনি? ব্যথা। পীড়া না লিখে লিখছেন কি? ব্যথা। এখন বলেন তো, এই মস্তক ব্যথা, তার মানে মস্তক কি? সাধু, ব্যথা কি? চলিত। তার মানে সাধু এবং চলিতর মিশ্রণের কারণে কি এটাও গুরুচণ্ডলী দোষে দুষ্ট। আপনাকে লিখতে হবে হয় মাথা ব্যথা, নয় লিখতে হবে মস্তক পীড়া। ঠিক আছে। তারপরে দেখেন শবদহ। শব মানে মরা। শব মানে কি বলেন তো? মরা। আপনি এখানে শব, দাহ মানে কি? পোড়ানো। আপনি লিখছেন শব পোড়ানো। পোড়ানো। এই শব পোড়ানো বলতে কি? তার মানে শব এটা সাধু, এটা চলিত। তাহলে সাধু চলিতের মিশ্রণে কি? গুরুচণ্ডালী দোষে দুষ্ট। আপনি তার না হলে এইভাবে লিখছেন হচ্ছে কি, যে লিখছেন কি মরা, তারপরে লিখছেন দাহ। তাহলে মরা, মরা হচ্ছে কি? চলিত। আর দাহ কি? সাধু। তাহলে এটাও কি গুরুচণ্ডালী দোষে দুষ্ট। আপনাকে লিখতে হয় হবে মরা পোড়ানো, না হয় লিখতে হবে শব দাহ। আমি আশা করি বুঝাইতে পারছি যে গুরুচণ্ডালী দোষের কনসেপ্টটা। গুরুচণ্ডালী দোষটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। গুরুচণ্ডালী দোষ। আচ্ছা দেখেন, পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে বাহুল্য দোষ। বাহুল্য দোষ কি? একই বহুবচনবাচক শব্দ বা একই অর্থগত শব্দ পরপর দুইবার ব্যবহার করা যাবে না, বা এক বাক্যে দুইবার ব্যবহার করা যাবে না।
একই অর্থগত শব্দ বা একই বহুবচনবাচক শব্দ পরপর বাক্যে দুইবার ব্যবহার করা যাবে না, বা বাক্যে দুইবারই ব্যবহার করা যাবে না। যেমন দেখেন, আর অশ্রু জল বিসর্জন দিও না। এই অশ্রু মানেও যা, জল মানেও তাই। তো তাহলে এখানে কি বাহুল্য দোষে দুষ্ট, কি দোষে দুষ্ট? হয় আপনাকে বলতে হবে আর অশ্রু বিসর্জন দিও না, বা আর জল বিসর্জন দিও না, এমন। বা এই ক্লাসের, এই ক্লাস এর, এখানে কি রয়েছে? এই এর যুক্ত করে কি করা হয়েছে? এর যুক্ত করে, এই না সরি, এটাতে না, এই ক্লাসের সকল, সকলটা কি বহুবচন। আবার শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীর এর যুক্ত করা কি করা হয়েছে? বহুবচন। তো তাহলে দেখেন, দুইবার বহুবচন বাচক শব্দ ব্যবহার করার কারণে এই বাক্যটা কিসে দোষে দুষ্ট? বাহুল্য দোষে দুষ্ট। আজ আকণ্ঠ পর্যন্ত খেয়েছি। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত, আর পর্যন্ত, তাহলে এখানে কি হচ্ছে? এটা, এখানে এটার অর্থ দাঁড়াচ্ছে কণ্ঠ পর্যন্ত, আবার কি পর্যন্ত, তার মানে কি কণ্ঠ পর্যন্ত, পর্যন্ত খেয়েছি। তো তাহলে এখানে পর্যন্ত কি দুইবার হয়ে যাচ্ছে না? তার কারণে এটাকে বলা হচ্ছে বাহুল্য দোষ। তাছাড়া এরকম আরো উদাহরণ রয়েছে, আমি লাল গরুর লাল চামড়া কিনেছি। এখন লাল গরুর কি অন্য চামড়া হওয়া সম্ভব? অন্য কোনো চামড়া কি লাল গরুর হওয়া সম্ভব? সম্ভব না। তার মানে এখানে তো লাল গরুর চামড়া কিনেছি বললেই হয়। বা আমাদের থাকে বিরাট গরু ছাগলের হাট। বিরাট কি? গরু ছাগলের হাট। এখন গরু ছাগল বিরাট না হাট বিরাট? তো এখানে গরু ছাগলের বিরাট হাট। বা ওই যে খাঁটি গরুর দুধ। এখন গরু খাঁটি না দুধ খাঁটি? নিঃসন্দেহে দুধ খাঁটি, তাই খাঁটির বা গরুর খাঁটি দুধ। বা থাকে সুন্দর হাতের লেখা শেখানো হয়। আমার হাত তো সুন্দর না, তো আমার হাতের লেখা কি শিখাবে না? তো মানে হাতের সুন্দর লেখা শেখানো হয়। হাতের কি সুন্দর লেখা শেখানো হয়। এগুলো হচ্ছে বাহুল্য দোষ। এগুলো কোন দোষ? বাহুল্য দোষ। তারপরে রীতিসিদ্ধ অর্থবাচকতা। রীতিসিদ্ধ অর্থবাচকতাটা কি একটু দেখেন। মানে যেই শব্দ যেই রীতিতে ব্যবহার হয়, সেই শব্দকে সেই রীতিতেই ব্যবহার করতে হবে। যেমন দেখেন, এখানে শব্দ আছে সন্দেশ। তার মানে এখানে হয় কি সমযোগ দেশ। সমযোগ দেশ সমান সন্দেশ। তাহলে এখানে সম মানে সমান, আর দেশ মানে কি দেশ। তার মানে সমান যে দেশ, তাই সেটাকে কি বলা হচ্ছে? সন্দেশ। সমান যে দেশ সেটা কি? সন্দেশ। তাহলে এখন সমান দেশকে কি সন্দেশ বলি না? এক ধরনের মিষ্টান্ন বুঝি আমরা, এক ধরনের মিষ্টান্নকে কিন্তু বুঝি। তাই সন্দেশ বলতে এখানে বোঝানো হচ্ছে যে এক ধরনের মিষ্টান্নকেই বোঝাইতে হবে। সন্দেশ বলতে যেহেতু মিষ্টি বুঝি, তাহলে মিষ্টি ক্ষেত্রেই বুঝাইতে হবে। মিষ্টির অর্থই দিতে হবে, সন্দেশ দ্বারা সমান দেশ বলা যাবে না। মানে রীতি অনুযায়ী যে যে শব্দ যে অর্থ দেয়, সেই সব শব্দগুলোকে সেই অর্থেই ব্যবহার করতে হবে। যেমন তেল, তিল থেকে যা তৈরি হয় তাই কি তেল। তিল থেকে যা তৈরি হয় তাই কি তেল। এখন তিল থেকেই কি তেল তৈরি হয়? তেল সয়াবিন, তিসি, তারপরে হচ্ছে কি যে পাম ফল থেকে, সূর্যমুখী থেকে, জাইতুন থেকে তেল তৈরি হয়। তো এই তেল, যখন তেল তো সবগুলো থেকে তৈরি হয়, কিন্তু শুধু কি আমরা তিল থেকে তৈরি বিষয়কেই তেল বলি? বলি না। সব বিষয় থেকে তৈরি হওয়া তেলকেই তেল বলি। তার কারণে এইখানে এই বিষয়টা বলছি যে হচ্ছে যে যেটা রীতি অনুযায়ী যে শব্দ যেমন, তাকে সেটাই বলতে হয়। বাধিত, বাধ যোগ ইত সমান বাধিত। তার মানে আমাকে ছুটি দান করে বাধিত করবেন। এখানে কি আপনাকে ছুটি দিয়ে বেঁধে রাখা বোঝাই? ছুটি দিয়ে কি বেঁধে রাখা বোঝায়? না, বেঁধে রাখা বোঝায় না। এখানে ছুটি দান করাই বোঝায়। তাই এটাকে বলা হচ্ছে কি বাধিত। বলা হচ্ছে যে আমাকে ছুটি দান করে বাধিত করবেন। তো এইগুলো হচ্ছে আমাদের এর রীতিসিদ্ধ অর্থবাচকতা এবং বাক্যের যোগ্যতার সাথে যে ছয়টি বিষয় ছিল, এই ছয়টি বিষয় জড়িত। এখন আমাকে একটু বলবেন, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এবং এই যোগ্যতার সাথে যে ছয়টি বাক্য যোগ্যতা হারায় যে ছয়টি কারণে, সেইটা আমরা বুঝাইছি। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার কিনা একটু জানান আমাকে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ওকে, আচ্ছা। তো তাহলে আমাদের পরবর্তীতে বাক্য সম্পর্কে জানবো। বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যকে তিনটা দিক থেকে ভাগ করা হয়। বাক্যকে কয়টা ভাগে ভাগ করা হয়? বাক্যকে গঠনগত দিক থেকে ভাগ করা হয়, ক্রিয়ার উপস্থিতির উপর ভিত্তিতে বাক্যকে ভাগ করা হয়, ভাবগত দিক থেকেও বাক্যকে ভাগ করা হয়। বাক্যকে তিনটি দিক থেকে ভাগ করা হয়। গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার: সরল, জটিল, যৌগিক। আর ক্রিয়ার উপস্থিতির ভিত্তিতে বাক্য দুই প্রকার: সক্রিয়
বাক্য আর অক্রিয় বাক্য। আর ভাবগত দিক থেকে বাক্য 4 প্রকার। দেখবেন আপনাদের আগের বইটইগুলোতে ছিল 7 প্রকার, কোনো জায়গায় 5 প্রকার পাবেন। কিন্তু মনে রাখবেন, নতুন যে ব্যাকরণ বা আপনারা যে ব্যাকরণ বইটা পড়ে এসেছেন, সেই বইটিতে অর্থগত বা ভাবগত দিক থেকে বাক্যের 5 প্রকার। তো এখন দেখেন, ক্রিয়ার উপস্থিতির ভিত্তিতে বাক্যের প্রকারভেদটা আমরা একটু দেখব। যে বাক্যে ক্রিয়া মানে ক্রিয়ার দৃশ্যমান উপস্থিতি থাকে, মানে ক্রিয়া কি থাকে, দৃশ্যমান থাকে, কি থাকে, দৃশ্যমান থাকে। আবার আর যে বাক্যে ক্রিয়া দৃশ্যমান থাকে না, সেটা অক্রিয় বাক্য। যে বাক্য ক্রিয়া দৃশ্যমান থাকে সেটা সক্রিয় বাক্য, যে বাক্যে ক্রিয়া দৃশ্যমান থাকে না সেটা অক্রিয় বাক্য। যদি আমরা উদাহরণ দেখি তাহলে এখানে দেখেন, উদাহরণ যদি আমরা লিখি, যেমন যদি লিখি আমি সামির, আমি কি, আমি সামির। তারপরে হচ্ছে কি যে, তারপরে আপনাদের যখন মনে করেন কোচিং এ থাকেন বা প্রাইভেটে থাকেন, আপনারা বলেন না যে আমি বাড়িতে, আমি কি, বাড়িতে থাকলে কি বলেন, আমি বাড়িতে। এখন দেখেন, দুইটা বাক্য লিখছি, এই দুইটা বাক্যে কি ক্রিয়া আছে, বাক্যে ক্রিয়া আছে। তার আগে মনে রাখেন বাংলা বাক্যের গঠন, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন। এখন এই জায়গাটাতে একটু ভালোভাবে মনে রাখবেন যে বাংলা বাক্যে কর্তা কর্ম এবং ক্রিয়া তিনটা। কিন্তু এখন দেখেন তো, বাংলা বাক্যে কর্তা না থাকলেও সেটা বাক্য হবে, কর্ম ক্রিয়া থাকলে বাক্য হবে। আবার কর্ম না থাকলেও কি হবে, বাক্য হতে পারে, কর্তা এবং ক্রিয়া মিলেও বাক্য হতে পারে। এখন কর্তা এবং কর্ম দুইটাই যদি না থাকে, তারপরেও কি হবে, বাক্য হবে। তারপরেও কি হবে, বাক্য হবে। তার মানে বাংলা বাক্যের অপরিহার্য অংশ কি, ক্রিয়া। আর এই ক্রিয়ার উপস্থিতির উপর ভিত্তি করে বাক্য কয় প্রকার, ক্রিয়ার উপস্থিতির উপর ভিত্তি করে বাক্য 2 প্রকার, একটা সক্রিয় বাক্য আর একটা অক্রিয় বাক্য। এখানে উদাহরণ লিখছি দেখেন তো, আমি স্বামীর, এই বাক্যে কি ক্রিয়া আছে, এই বাক্যে আমি বাড়িতে, এই বাক্যে কি ক্রিয়া আছে, তাহলে কি এগুলো বাক্য হবে বলেন তো, এই দুইটা বাক্যে কি ক্রিয়া আছে নাকি একটু বলেন। এই আমি স্বামীর আর আমি বাড়িতে, এই দুইটা বাক্যে কি ক্রিয়া আছে, দেখছেন না? না, দেখেন এদিকে, আমরা যখন ক্রিয়ার ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আমরা এটা দেখিয়েছিলাম, একটু ভালো করে লক্ষ্য করেন। আমরা বলছিলাম দুইটা ক্রিয়া, মানে এই হয় ধাতু দিয়ে গঠিত ক্রিয়া আর আস ধাতু দিয়ে তৈরি গঠিত ক্রিয়া উজ্জ থাকে সব সময়। হয় ধাতু দিয়ে গঠিত ক্রিয়া এবং আস ধাতু দিয়ে গঠিত ক্রিয়া কি থাকে, উজ্জ থাকে। যেমন দেখেন এখানে, এখানে এই বাক্যটাতে কি হয় ধাতুর ক্রিয়া আছে না, যে আমি হই স্বামীর, আমি কি হয় স্বামীর। আর এখানে কি আমি বাড়িতে আসি, আমি বাড়িতে কি আসি আছে না। তার মানে এই দুইটা বাক্যে ক্রিয়া আছে, এই দুইটা বাক্যে কি আছে, ক্রিয়া আছে, কিন্তু ক্রিয়াপদ কি আছে বলেন তো, অদৃশ্য আছে, উজ্জ আছে, কি আছে, অদৃশ্য। আর আমরা এখানে ওইটাই দেখলাম, যদি ক্রিয়া দৃশ্যমান থাকে তাহলে সক্রিয়, আর ক্রিয়া দৃশ্যমান না থাকলে কি, অক্রিয়। তার মানে এই দুইটা বাক্য, যদি আমি স্বামীর আর আমি বাড়িতে, এই দুইটা বাক্য কি বলেন তো, অক্রিয় বাক্য। কি বাক্য, অক্রিয় বাক্য। এই দুইটা হচ্ছে কি, অক্রিয় বাক্য। এবার দেখেন এই দুইটা যে অক্রিয় বাক্য, এখন আমরা যদি এভাবে লিখি যে, আমরা এখন যদি এই বাক্যটা যদি দৃশ্যমান করি ক্রিয়া, যেমন আমি বাড়িতে আসি। এখন এটা যদি দৃশ্যমান থাকে, তাহলে এইটা কি ক্রিয়া বলে, এই বাক্যটা কি, নিঃসন্দেহে এটা সক্রিয় বাক্য। এটা কি, সক্রিয় বাক্য। অক্রিয় বাক্য এবং সক্রিয় বাক্য, সক্রিয় বাক্য। তাহলে অক্রিয় বাক্য এবং সক্রিয় বাক্য, এই তো গুড, বুঝতে পেরেছেন। তো তার পরবর্তীতে আমরা যেটা দেখছিলাম, অথবা ভাবগত দিক থেকে বাক্য 3 প্রকার, অর্থগত বা ভাবগত দিক থেকে বাক্য কত প্রকার, 3 প্রকার।
একটা হচ্ছে এ বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞা বাক্য এবং কি বাক্য, আবেগ বাক্য। তো দেখেন এই বিবৃতিমূলক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক বা আবেগ বাক্য, এই বাক্যগুলো ভাবগত দিক থেকে বাক্যের প্রকারভেদের অন্তর্গত। তো এখানে এই বিবৃতিমূলক বাক্য চিনব কি করে? যে বাক্য দ্বারা কোনো কিছু কি বুঝাই, স্বীকার করা বা অস্বীকার করা বোঝাবে। কি বুঝাবে? কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা বোঝাবে, তখন সেটা কি বিবৃতিমূলক বাক্য। যেমন আমি বাড়িতে যাই, আমি ভাত খাই, আমি বিদ্যালয়ে যাই নাই, এই যে অস্বীকার করা। তার মানে এই ইংলিশে যে অ্যাসারেটিভ সেন্টেন্স রয়েছে, এই অ্যাসারেটিভ সেন্টেন্সটাই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসারেটিভ সেন্টেন্স দুই প্রকার না, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এই অ্যাফার্মেটিভটা স্বীকার করা, আর নেগেটিভটা কি, অস্বীকার করা। তারপর দেখেন প্রশ্নবাচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায় বা প্রশ্নবাচক চিহ্ন থাকে। যে বাক্য দ্বারা কোনো কিছু কি বোঝায়, জিজ্ঞাসা করা বোঝায় বা প্রশ্নবাচক বাক্য, মানে প্রশ্নবাচক ও চিহ্ন থাকে, তখন সেটা কি হবে, প্রশ্নবাচক বাক্য। তোমার নাম কি, তোমার কাজ কি, ঠিক আছে, তুমি কোথায় ছিলে, তুমি কেন আসো নাই, ঠিক আছে, এইগুলো, তুমি কেন পড়ো না, এগুলো কি প্রশ্নবাচক বাক্য। তারপরে দেখেন অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, এ অনুরোধ, প্রার্থনা বোঝায়। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা বোঝায়, এটাকে বলা হয় কি, অনুজ্ঞা। এটাকে কি বলা হয়, অনুজ্ঞা। তো এই আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা, এগুলোকে বলা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। তো এখন এই অনুজ্ঞাবাচক বাক্যকে ইংরেজিতে বলা হয় ইম্পেরেটিভ আর অপটেটিভ। যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলো বাংলায় হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। এবং দেখবেন বিভিন্ন বইয়ে এই বাক্যটারই প্রকারভেদ করা, যে আদেশমূলক বাক্য, উপদেশমূলক বাক্য, বিবৃতিমূলক মানে প্রার্থনামূলক বাক্য, ও এগুলো আলাদা আলাদা করে করা। আর আবেগ বাক্য কোনগুলো, এই যে আবেগ শব্দ, মনের আবেগ প্রকাশ করা বা আমাদের হচ্ছে কি যে এই যে বিস্ময়সূচক চিহ্ন যে বাক্যের মধ্যে থাকে, সেটা কি বাক্য, আবেগ বাক্য। সেটা কি আবেগ বাক্য। হাই হা হাই আমার পুরা কপাল, কি ভয়ঙ্কর রাক্ষসটা, ঠিক আছে, তারপরে সি সি তুমি চোর, বাহ কি সুন্দর দৃশ্য, এগুলো কি, এগুলো হচ্ছে আবেগবাচক বাক্য। এখন ক্রিয়ার উপস্থিতির উপর বাক্যের প্রকারভেদ আর আবেগবাচক বাক্যের প্রকারভেদ বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ক্রিয়ার উপস্থিতির উপর ভিত্তি করে এবং ভাবগত দিক থেকে বাক্যের প্রকারভেদ চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন কিনা একটু জানান। ওকে, আচ্ছা দেখেন, তো যেটা বলছিলাম যে আমাদের মূলত প্রশ্ন হবে সবচেয়ে বেশি যে জায়গা থেকে, সেটা হচ্ছে গঠনগত দিক থেকে। কোন দিক থেকে? এই গঠনগত। তো গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার: একটা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য কোনটা? একটি সমাপিকা ক্রিয়া থাকে যে বাক্যে, সেটা হচ্ছে সরল বাক্য। একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটা কি, সরল। দুইটা সমাপিকা ক্রিয়া নির্ভরশীল থাকলে সেটা কি, সেটা হচ্ছে সাপেক্ষ বা হচ্ছে, এই দুইটা সমাপিকা ক্রিয়া যদি নির্ভরশীল থাকে তখন সেটা কি, এই তখন সেটা হচ্ছে জটিল বাক্য। আর যদি দুইটা সমাপিকা ক্রিয়া স্বাধীন অর্থ দেয়, তখন সেটা কি বাক্য, যৌগিক বাক্য। তাহলে গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার: সরল, জটিল, যৌগিক। একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটা কি, সরল বাক্য। দুইটি সমাপিকা ক্রিয়া শর্তাধীন বা বা নির্ভরশীল থাকলে তখন সেটা কি, তখন সেটা আহ জটিল বাক্য। আর দুইটি সমাপিকা ক্রিয়া যখন স্বাধীন অর্থ দেয়, তখন সেটা কি হয়, যৌগিক বাক্য। আমরা উদাহরণ লিখি, উদাহরণ লিখলে এখানে আমরা বুঝতে পারবো বিষয়টা। যেমন দেখেন, আমরা এখানে যদি উদাহরণ লিখি যে বাবা বেতন পেলেই আমরা জামা কিনবো, কি কিনবো, বাবা বেতন পেলে আমরা জামা কিনি। বাবা বেতন পেলে আমরা জামা কিনি। এখন দেখেন বাক্যটা দেখেন, বাবা বেতন পেলে আমরা জামা কিনি। তো এখন বাবা বেতন পেলে আমরা জামা কিনি, এই পেলেটা কি, একটি ক্রিয়া, আর কিনাটা কি, আরেকটি ক্রিয়া। তো তাহলে এখানে দুইটা ক্রিয়া রয়েছে, কিন্তু সমাপিকা ক্রিয়া কোনটি,
কিনিটা সমাপিকা ক্রিয়া। কারণ আমরা সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ার ক্লাসে আমরা চিনেছিলাম, চিনবো কিভাবে বলছিলাম যে কর্তা সহ যে ক্রিয়া অর্থ সম্পূর্ণ করতে পারে সেটা সমাপিকা ক্রিয়া, আর কর্তা সহ যে ক্রিয়া অর্থ সম্পূর্ণ করতে পারে না সেটা কি, অসমাপিকা ক্রিয়া। তো এখন দেখেন, তাহলে বাবা পেলে এটা কি সম্পূর্ণ করতে পারছে, অর্থ পারে নাই, কিন্তু আমরা জামা কিনি অর্থ সম্পূর্ণ করতে পারছে না। তো তার মানে এইটা অর্থ সম্পূর্ণ করতে না পারার কারণে এটা কি অসমাপিকা ক্রিয়া। এবং আমরা আরো বলছিলাম যে যে ক্রিয়া বাক্যের মাঝে থাকবে এবং এল এ তে যুক্ত থাকে, তার সাথে কি থাকে, এল এ তে যুক্ত থাকে, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া হয়। তাহলে এই যে একটি মাত্র সমাপিকা রয়েছে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকার কারণে এটা কোন বাক্য বলেন তো, সরল বাক্য। কোন বাক্য, সরল বাক্য। এই সরল বাক্য তো হলো, তাহলে এখন আমরা এই সরল বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তর করব কি করে। দেখেন আমরা জটিল বাক্য রূপান্তর করার ক্ষেত্রে কি দেখছি, দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে এবং সেটা নির্ভরশীল বা সাপেক্ষ থাকবে। দুইটা সমাপিকা ক্রিয়া কি নির্ভরশীল বা সাপেক্ষ থাকে। তো তাহলে আমরা যদি এই এই অসমাপিকা ক্রিয়াটাকে কি করতে হবে, সমাপিকা ক্রিয়ায় রূপান্তর করতে হবে। যেমন দেখেন, আমরা এখানে লিখতে পারি বাবা বেতন পায়, বেতন পাই। তার মানে বাবা বেতন পাই, তার মানে অর্থ সম্পূর্ণ করতে পারছে না, বাবা বেতন পাই। এবং পেলেটা কি সমাপিকা, একটা অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়াটা সমাপিকা হয়েছে। তারপরে আমরা এখানে দেখতে পাইছি যে আমরা, আমরা কি কিনি, জামা কিনি, বাবা বেতন পায়, আর এখানে তো এটা সমাপিকা ক্রিয়া ছিলই, তাহলে আমাদের এটা দরকার নাই। এখন দুইটা সমাপিকা ক্রিয়া কি বলছে আমাদের, দুইটা সমাপিকা ক্রিয়া কি থাকবে, সাপেক্ষ থাকবে, বা দুইটা সমাপিকা ক্রিয়া সাপেক্ষ বা নির্ভরশীল থাকবে। এখন এই সাপেক্ষ বা শর্তাধীন বা নির্ভরশীল এই বিষয়গুলো কি, সাপেক্ষ বা শর্তাধীন বা নির্ভরশীলের বিষয়টা কি দেখেন। সাপেক্ষ শর্তাধীন নির্ভরশীলের বিষয়টা যদি আমরা বলি, তাহলে কিভাবে বলা যায়। একটা হচ্ছে স্বাধীন, মানে আমাদের এখানে বলছে না যে একটা স্বাধীন থাকবে আর একটা নির্ভরশীল থাকবে, তো স্বাধীন কোনটা আর নির্ভরশীল কোনটা। তো এটা যদি বুঝতে চাই তাহলে আমরা এভাবে বুঝতে পারি যে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আর একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কটা কি, যে এখানে হচ্ছে স্বামী এবং স্ত্রী, মানে তারা শর্তাধীন থাকে, তারা মানে বিবাহর পরে যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন না। বিবাহের পরে কি আপনি আর দুই চারটা পাঁচটা প্রেম করতে পারবেন, করতে পারলেও লুকে লুকে, ঠিক আছে, কিন্তু এটা করতে পারবেন না, এটা শর্তাধীন থাকবে, সমাজের সবকিছু করতে পারবেন না, সমাজ স্বীকৃত না সেইগুলো। তো এটা হচ্ছে শর্তাধীন। আর স্বাধীন কোনটা, স্বাধীনটা হচ্ছে ওই যে ওইগুলো, স্বাধীনটা হচ্ছে কি যে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, এটা হচ্ছে কি স্বাধীন, আপনার যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। তো এই যে স্বাধীন আর শর্তাধীন, তো এই যে দুইটা সমাপিকা ক্রিয়াকে আমরা শর্তাধীন করব কি করে, ওই যে আমরা পদ প্রকরণের ক্লাসে সাপেক্ষ সর্বনাম শিখেছিলাম এবং সাপেক্ষ যোজক শিখেছিলাম না, এই সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক দিয়ে কি করব আমরা, বাক্যগুলোকে শর্তাধীন করব। এটা সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক কোনগুলো, যে সে যিনি তিনি যেখানে সেখানে যার তার যখন তখন যা ইচ্ছে তাই যতক্ষণ ততক্ষণ, এইগুলো কি, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক। তার মানে এটা সময় রিলেটেড না, বেতন পাওয়া এটা সময় বোঝাচ্ছে। তাহলে টাইম রিলেটেড হলে আমরা কি দিব, যখন, যখন বাবা বেতন পাই তখন আমরা জামা কিনি, তখন আমরা কি কিনি, জামা কিনি। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে বলেন তো, এটা আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্য। এখন দেখেন, আমরা যদি যৌগিক বাক্যতে রূপান্তর করি তাহলে কি হবে বলেন তো। যৌগিক বাক্যে রূপান্তর করলে কি হবে, দুইটা স্বাধীন মানে দুইটা সমাপিকা ক্রিয়া স্বাধীন অর্থ দিবে। যেমন দেখেন এখানে আমরা যদি লিখি বাবা বেতন পাই, বেতন পাই, আমরা জামা কিনি, বাবা বেতন পাই এবং কি কিনি, আমরা, আমরা জামা কিনি। এখন বাবা বেতন পায় আমরা জামা কিনি, দুইটাই কি স্বাধীন। এখন আমরা এই স্বাধীন বাক্যের মাঝখানে কি করতে পারি, যোজক অব্যয়গুলো যুক্ত করতে পারি, বাবা বেতন পাই এবং আমরা আহ জামা কিনি, বাবা বেতন পাই তাই আমরা জামা কিনি, বাবা বেতন পাই আর আমরা জামা কিনি, বাবা বেতন পাই তবে আমরা জামা কিনি। এটা, তারপরে আপনি এখানে যখন বাবা বেতন পাই তখন আমরা জামা কিনি, যেই বাবা বেতন পাই সেই আমরা জামা কিনি, এই যবে বাবা বেতন পাবে তবে আমরা জামা কিনবো, এমন ভাবে ব্যবহার করতে পারেন। তো সরল জটিল যৌগিকের মূল কনসেপ্টটা বুঝাইতে পেরেছি মনে হয়। বুঝতে পেরেছেন কিনা একটু জানান।
ওকে। তো দেখেন আমাদের পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সরল জটিল যৌগিক গুলো নিয়ে আরো কিছু বিষয় আছে। তাহলে আমরা সরল বাক্য আমরা চিনবো কিভাবে? আমরা দেখলাম একটি সমাপিকা ক্রিয়া থাকলে সেটা কোন বাক্য হয়, একটি সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য হয়। যেমন ধনীরা কৃপণ হয়, হয়টা কি সমাপিকা ক্রিয়া। জ্ঞানীরা সকলের শ্রদ্ধা পান, পাওয়াটা ক্রিয়া। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ মানুষ ছিলেন, সমাপিকা ক্রিয়া। তারপরে দেখেন হচ্ছে বিপদে মরে রক্ষা করো এ নহি মোর প্রার্থনা, এ নহে মোর প্রার্থনা হয়, এটা হচ্ছে হয় ক্রিয়া উজ্জ আছে একটি ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তারপরে দেখেন আমাদের সমাপিকা ক্রিয়া আরো কয়ভাবে হয়? অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া মিলে সরল বাক্য হয়। কি হয়? সরল বাক্য হয়। যেমন দেখেন মেঘ গর্জন করলে, এই করলেটা অসমাপিকা ক্রিয়া, ময়ূর নৃত্য করে এটা সমাপিকা ক্রিয়া। তুমি চেষ্টা না করাই কি হয়েছো? ব্যর্থ হয়েছো, এই যে ব্যর্থ আর হওয়া। তারপরে দেখেন সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবে, এই না করলে শাস্তি পাবে, পাবেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর করলেটা অসমাপিকা ক্রিয়া। আমি তাকে দেখতে চাই, এই দেখতেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, চাইটা কি সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তার মানে একটি অসমাপিকা ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া মিলে সরল বাক্য হয়। বহু অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া মিলেও কি হয়? সরল বাক্য হয়। যেমন যদি মনে করেন আমি বলি যে খুব সকালে ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে এটা কি অসমাপিকা ক্রিয়া। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গিয়ে, নদীর পাড়ে গিয়ে। এই পায়চারি করতে করতে, পায়চারি করতে করতে অসমাপিকা ক্রিয়া। তাহাকে দেখে, তাহাকে দেখে বিরক্ত হয়ে, কি হয়ে? বিরক্ত হয়ে বাড়ি ফিরে এলাম। এই বাড়ি ফিরে আসাটা কি? বাড়ি ফিরে আসাটা হচ্ছে ফিরে আসাটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর বাকি যতগুলো ক্রিয়া ছিল কি সবগুলোই অসমাপিকা ক্রিয়া। যেমন সাকিব গাছে চড়ে অসমাপিকা ক্রিয়া, গাছের ডালে বসে অসমাপিকা ক্রিয়া, হেলান দিয়ে অসমাপিকা ক্রিয়া, বই হাতে নিয়ে অসমাপিকা ক্রিয়া, বই পড়ে। এই পরেটা কি সমাপিকা ক্রিয়া, বাকিগুলো শিব কি অসমাপিকা ক্রিয়া। যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসমাপিকা ক্রিয়া, দেখছো সমাপিকা ক্রিয়া। অনেক দেখেও দেখা শেষ হলো না, এই দেখা শেষ, দেখাটা কি অসমাপিকা ক্রিয়া, শেষ না হওয়াটা কি এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে এই কথা বলতে লাগলো, ঠিক আছে। এই উঠতে উঠতে কি অসমাপিকা ক্রিয়া, বলতে বলতে অসমাপিকা ক্রিয়া লাগলো, বলতে লাগলো ওটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তারপর দেখেন সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া উজ্জ থাকে, সরল বাক্যে কি থাকে? একটি মাত্র ক্রিয়া উজ্জ থাকে। সরল বাক্যে অনেক সময় একটি মাত্র ক্রিয়া কি থাকে? উজ্জ থাকে। যেমন দেখেন সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এই বাক্যে কি কোনো ক্রিয়া আছে? ক্রিয়া আছে। কিন্তু দেখেন তো এখানে এই বাক্যে কি হয়, ক্রিয়াটা উজ্জ আছে না। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত হয়। মাংসভোজী পশু অত্যন্ত বলবান হয়। তার মানে এই হয় এবং আজ ধাতু দিয়ে তৈরি ক্রিয়া উজ্জ থাকে বলছি না? তো তার কারণে এটা হচ্ছে কি যে এই সমাপিকা উজ্জ আছে। তারপর দেখেন জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র ও শ্রদ্ধার পাত্র হয়, হন, শ্রদ্ধার পাত্র কি হন। তো তাহলে এই যে এই ক্রিয়াগুলো উজ্জ থাকে, একটি সমাপিকা ক্রিয়া কি থাকতে পারে? উজ্জ থাকলেও সেই বাক্যগুলো কি হবে? সরল বাক্য হবে, বাক্যগুলো সরল বাক্য হবে। এখন দেখেন জটিল বাক্যের আমরা কি দেখছিলাম? দুইটা অসমাপিকা ক্রিয়া পরস্পর নির্ভরশীল থাকবে, দুইটা অসমাপিকা কি পরস্পর নির্ভরশীল থাকবে কি দ্বারা? সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক দ্বারা নির্ভরশীল থাকবে, সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক দ্বারা নির্ভরশীল থাকবে। দেখেন সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক গুলো কি যে সে যার তার যিনি তিনি যা তা যত তত। সর্বনাম সাপেক্ষ যোজক গুলো কি যদি তবে যদিও তবুও যেহেতু সেহেতু যেটুকু সেটুকু যেমন তেমন যখন তখন যার তার, এগুলোও কি হচ্ছে এই যার তারা, যারা তারা যার তার, এগুলো সাপেক্ষ সর্বনাম। যেমন দেখেন যারা ধার্মিক তারা সুখী। তারপর যতই করিবে দান ততই যাবে বেড়ে, যতই ততই। যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। তারপরে যে ভিক্ষা চাই তাকে ভিক্ষা দাও। যে রক্ষক সে কি ভক্ষক, যে রক্ষক সে কি সে ভক্ষক। তাহলে দুইটা সমাপিকা ক্রিয়া। যে মিথ্যা কথা বলে তাকে সবাই ঘৃণা করে। যখন তিনি 5 টাকা দিলেন
তখন বাড়ি যেতে বললেন। যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম। যখন বেতন যখন বাবা বেতন পাবে তখন আমরা জামা কিনবো। এই যখন সকাল হয় তখন কি মিঠু বিদ্যালয়ে যায়। এই যে এগুলো সব কি জটিল বাক্য। এবার দেখেন জটিল বাক্যের খুবই মনে করেন কি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, এখান থেকে প্রশ্ন হয়। এবং আমাদের ম্যাক্সিমামই আমরা এই প্রশ্নের অ্যান্সারটা ভুল করি। আমাদের অনেকে ব্যাখ্যাটাই জানি না। এইটা কি, তো দেখেন দুইটা গঠন লিখছি, দুইটা সূত্র লিখছি। একটা কি, সরল বাক্য প্লাস বলে প্লাস সরল বাক্য সমান কি জটিল বাক্য। সরল বাক্য প্লাস বলে প্লাস সরল বাক্য সমান কি জটিল বাক্য। আর দেখেন বলে প্লাস মানে সমাপিকা ক্রিয়া, বলে প্লাস কি একটি সমাপিকা ক্রিয়া সমান কি সরল বাক্য। এবার দেখেন এখানে মা ছিল না বলে, মা ছিল না বলে, তার মানে মা না ছিল না বলে, এই বলেটা কি এখানে কি বিসিএস এর প্রশ্ন এটা। মা ছিল না বলে এই বলেটা কি এখানে সমাপিকা ক্রিয়া, কারণ কি বাক্যের মাঝে বসছে এবং তার সাথে এলেতে যুক্ত আছে। কেউ তার চুল বেঁধে দেয়নি, এই কেউ তার চুল বেঁধে দেয়নি এটা কি সমাপিকা ক্রিয়া নিঃসন্দেহে। তার মানে এখান থেকে এইটা কি একটা সরল বাক্য হয়। এবার দেখেন আমাদের ক্রিয়া আইডেন্টিফাই করতে তো বলে পর্যন্ত যাওয়াই লাগছে না। আছে কি দেখেন তো, মা ছিল না, এই না থাকাটাই তো ক্রিয়া। না থাকাটা কি ক্রিয়া না? তাহলে আমরা এই পর্যন্তই একটা বাক্য পেয়ে গেছি, এই পর্যন্ত কি বাক্য পেয়ে গেছি। মা ছিল না বলে, মা ছিল না, মা ছিল না শেষ। বলে কেউ তার চুল বেঁধে দিনি, এই বলেটা ভাই অনুসর্গ, এই বলেটা কি অনুসর্গ। আর এমন যদি হয় তখন সেটা জটিল বাক্য হবে, তখন সেটা কি হবে জটিল বাক্য। আর আপনি বলেটাকে যদি আপনি কি করেন অসমাপিকা ক্রিয়া ধরেন, তাহলে একটি সমাপিকা ক্রিয়া বাক্যে তাহলে আপনি সরল দাগায় আসতে পারেন। এবং এই প্রশ্নের অ্যান্সারটা ভুল করেছিল বিজিএস এ যখন প্রথমবার এসেছিল এই প্রশ্নটা। তো মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। তারপর তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। তাহলে এই বলেটা কি তুমি আসবে, শেষ বলেটা কি অনুসর্গ। তুমি আসবে বলে হে স্বাধীনতা, এই যে তুমি আসবে এটা কি অর্থ শেষ। হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো, সখিনা বিবির কি করলো কপাল ভাঙলো। তুমি অধম বলে, এই যে তুমি অধম এই পর্যন্তই তো অর্থ পেয়েছে। বলে আমি উত্তম হইব না কেন, এটা। কিন্তু এখানে দেখেন এই বলে প্লাস যদি একটি সমাপিকা ক্রিয়া থাকে, যেমন দেখেন সত্য কথা না বলে, এই না এখানে কি সত্য কথা না অর্থ প্রকাশ করতে পারছে, বা বলে অর্থ প্রকাশ করতে পারছে, তো পারে নাই। তার কারণে এইগুলো হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া। তখন সেটা কি সরল বাক্য। সত্য কথা না বলে বিপদে পড়েছি, জগতে অসম্ভব বলে অসম্ভব বলে কিছু নেই, জগতে অসম্ভব বলে কি নেই, কিছু নেই। জটিল বাক্যটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান। আর যৌগিক বাক্যের মেথড একটাই, সেটা হচ্ছে কি দুইটি সমাপিকা ক্রিয়া স্বাধীন অর্থ দিবে। দুইটি সমাপিকা কি দিবে স্বাধীন। হামিদ বই পড়ে আর সীমা রান্না করছে। সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছলো, তারপর পড়তে বসলো। ঘর ঝাড়ু দিল, ঠিক অর্থ দিচ্ছে। ঘর মুছলো অর্থ দিচ্ছে। পড়তে বসলো অর্থ দিচ্ছে। তাহলে সব, তারপরে দেখেন অন্ধকার হয়ে এসেছে তাই বন্ধুরা আও মুখ ভার করে রইলো। তোমরা চেষ্টা করেছো কিন্তু আশানুরূপ ফল পাওনি। আমি যাব কিন্তু, আমি যাব কিন্তু তুই যাবি না। এই যে আমি যাব অর্থ সম্পূর্ণ করছে, এগুলো কি অর্থ সম্পূর্ণ করছে, যাবি না। তারপরে দেখেন ছেলেরা ফুটবল খেলছে এবং মেয়েরা কাবাডি খেলছে। তাহলে ছেলেরা ফুটবল খেলছে অর্থ সম্পূর্ণ করতে পারছে, মেয়েরা কাবাডি খেলছে। তুমি এসেছিলে অথচ আমাকে জানাওনি। তাহলে তুমি এসেছিলে অর্থ সম্পূর্ণ করতে পারছে, আমাকে জানাওনি এটাও অর্থ সম্পূর্ণ করতে পারছে, মাঝখানে অব্যয় আছে। দেখেন ভালো ভালো করে পড়াশোনা করো নতুবা ভালো রেজাল্ট হবে না। ভালো করে পড়াশোনা করো নতুবা ভালো রেজাল্ট হবে না। তারপরে দেখেন ভালো করে পড়াশোনা করো অর্থ সম্পূর্ণ করতে পারছে, ভালো রেজাল্ট হবে না অর্থ সম্পূর্ণ করতে পারছে। তোমাকে এখন পড়তে হয় না, পড়তে হয় না, বরং একটু খেলো। হবে না এখানে হবে দেখেন, তোমাকে এখন পড়তে হবে না বরং একটু খেলো, তোমাকে এখন পড়তে হবে না অর্থ সম্পূর্ণ করতে পারছে। একটু খেলো, তুমি একটু খেলো। আমরা স্কুলে যাব, পড়বো, তারপর পড়বো অর্থ সম্পূর্ণ করতে পারছে। সে আজ আসবে কারণ তার শরীর ভালো নেই। সে আজ আসবে কারণ তার শরীর ভালো নেই। আমি কাজটা পারবো না কেন,
না, আমি আজ ব্যস্ত থাকবো। সম্পূর্ণ করতে পারছে, ভিক্ষা চাই তাই ভিক্ষা দাও। অর্থ সম্পূর্ণ করতে পেরেছে। তারপরে দেখেন, সে রক্ষক এবং ভক্ষক, সে মিথ্যাবাদী, তাই সবাই তাকে ঘৃণা করে। তিনি 5 টাকা দিলেন, এবং তিনি বাড়ি যেতে বললেন। তারপর এখানে এসো, ও এসে চুপ করে বসো। তারপরে দেখেন, লোকটা অনেক পরিশ্রম করেছে, ফলে আজ সে ধনী হয়েছে। এগুলো কি সরল বাক্য? এখন এই বাক্য থেকে আমাদের যে কোশ্চেন গুলো থাকে, বা বাক্য থেকে আমাদের যে ম্যাক্সিমাম প্রশ্নগুলো থাকে, সেটা বাক্য আইডেন্টিফাই করার ক্ষেত্রে থাকে এবং বাক্য পরিবর্তনের ক্ষেত্রে থাকে। তো বাক্য পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের এই যে এখানে আমরা যে দেখলাম বাক্য কিভাবে পরিবর্তন করব, এই যে আমরা এখানে দেখেছি যে বাক্য পরিবর্তন করার সিস্টেমটা, যে আমাদের কি করতে হবে, সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর করতে গেলে দুইটা সমাপিকা ক্রিয়া করতে হবে, এবং সময় বুঝালে যখন তখন, আর স্থান বুঝালে যেখানে সেখানে, ব্যক্তি বুঝালে যিনি তিনি যার তার, এই মানে সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক গুলো বসাইতে হবে। আর দুই মানে যদি সমাপিক সরল বাক্য থেকে জটিল যৌগিক করতে বলে, তাহলে একটা মানে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে আরেকটা অসমাপিকা নিয়ে আসতে হবে, বা আরেকটা সমাপিকা ক্রিয়া নিয়ে আসতে হবে। বা যদি একটা অসমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া থাকে, তাহলে ওই অসমাপিকাটাকে কি করতে হবে, সমাপিকা ক্রিয়াতে রূপান্তর করতে হবে। এভাবেই করতে পারবো। তো এখান থেকে আপনাদের যেটা বললাম যে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা থাকে, সেটা হচ্ছে কি বলছিলাম, সেটা হচ্ছে আপনাদের বলছিলাম যে এখান থেকে শুদ্ধিকরণ আসে, কি আসে, বাক্য এবং অনুচ্ছেদ শুদ্ধিকরণ। এই বাক্য এবং এই অনুচ্ছেদ শুদ্ধিকরণটা আমরা অনেক সময় মানে ঝামেলা হয়, পারি না, বিষয়টা এমন হয়ে দাঁড়ায়। তো তার কারণে বাক্য এবং এই অনুচ্ছেদ অনুচ্ছেদ শুদ্ধিকরণের ব্যবহারগুলো ঘটে, মানে বাক্য ভুল ঘটে 3টা কারণে। উচ্চারণের দোষে হয়, শব্দের গঠনের ত্রুটিতে হয়, শব্দের অর্থগত বিভ্রান্তির কারণে। একটি বাক্য অশুদ্ধ ঘটে 3টি কারণে। তো এই 3টি কারণকে আমরা আইডেন্টিফাই করতে হবে, এবং এই 3টি কারণ, আমাদের উচ্চারণ অশুদ্ধ হলে সেটার উচ্চারণ শুদ্ধ করে লিখতে হবে, উচ্চারণের শুদ্ধ বানান লিখতে হবে। শব্দের গঠনে ত্রুটি থাকতে পারে, শব্দের অর্থগত বিভ্রান্তি থাকতে পারে। তো একটি সার্থক বাক্য শুদ্ধ করতে গেলে যে যে ভুলগুলো থাকে সেইগুলো আমরা আগে দেখি। গুরুচণ্ডালী দোষ, আমরা এটা বলছি যে সাধু এবং চলিতে চলিত শব্দের ভুল, যাকে গুরুচণ্ডালী দোষ বলে, ক্রিয়া এবং সর্বনাম পদেই এই ভুলগুলো দেখা দেয়। কারণ ক্রিয়াপদ এবং সর্বনাম পদগুলোই কি গুরুচণ্ডালী মানে সাধু, এবং চলিত আলাদা আলাদা। তাছাড়া বাকি সব পদগুলো সাধু পদ যা, চলিত পদ তাই। তো এই গুরুচণ্ডালী দোষ পরিহার করতে হবে, যেটা আমরা শিখেছি আজকের ক্লাসে। বানানগত ভুলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, সেটা হচ্ছে কি, বানানগত ভুলের ক্ষেত্রে এই নত্ব এবং সত্য বিধানটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মূর্ধন্য এবং মূর্ধন্য ষয়ের যে নিয়মটা আমরা শিখিয়েছি দ্বিতীয় লেকচারে, এই নত্ব ও সত্য বিধানের বানান ভুল থাকে, এই ভুলটা আপনারা দেখতে হবে। এছাড়াও আমাদের বানান ভুলের নিয়ম থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণের বানান, যেমন কি এই রস্বই কোথায় বসে, দীর্ঘই কোথায় বসে, ক্ষীয় কোথায় বসে, যুক্ত বর্ণগুলো কোথায় বসে, এই এই বানানগুলো বেশি ভালো করে আমাদের দেখতে হবে। কারণ এই সকল শব্দের বানানগুলোতে আমাদের প্রয়োগ অপপ্রয়োগ, বাক্য শুদ্ধিকরণ, অনুচ্ছেদ শুদ্ধিকরণে ভুল দেখা যায় বা ভুল থাকে। 3 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অপপ্রয়োগ। কি রয়েছে? অপপ্রয়োগ। অপপ্রয়োগ কি? ওই যে বাক্যের যোগ্যতা হারানোর বিষয়টাকে অপপ্রয়োগ বলে। যেমন দেখেন, দুর্বোধ্যতার কারণে অপপ্রয়োগ হয়, উপমার ভুল প্রয়োগের কারণে, বাগধারার ভুলের কারণে, বাহুল্য দোষের কারণে, প্রত্যয়জনিত ভুলের কারণে অপপ্রয়োগ হয়। তো এই যে দুর্বোধ্য, উপমার প্রয়োগ, বাগধারার ভুল প্রয়োগ, বাহুল্য ভুল প্রয়োগ, এইগুলো আমরা শিখেছি। এখন প্রত্যয়জনিত উপপ্রয়োগটা কি, যেমন দেখেন, এই যে একটা শব্দ হচ্ছে সুন্দর, শব্দটা কি, শব্দটা সুন্দর। এই সুন্দর শব্দটার যদি আমরা বিশেষ, সুন্দর শব্দটা কি বিশেষণ, দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাচ্ছে। এটাকে যখন আমরা নাউন করব, তখন আমরা দুইভাবে করতে পারি। এভাবে করতে পারি, সুন্দরতা, বা প্রত্যয়ের নিয়মে আমরা এইভাবে তা প্রত্যয় যুক্ত করে এইভাবে করতে পারি। বা আমাদের ওইভাবে প্রত্যয়ের নিয়মে আরেকভাবেও করতে পারি, সেটা কি, জ প্রত্যয় যুক্ত করলে সুন্দর, সৌন্দর্য, তাহলে সৌন্দর্য। কিন্তু আমরা যখন দিব কি, সৌন্দর্যতা, সৌন্দর্যতা, তার মানে এখানে জ প্রত্যয় যুক্ত হয়েছে, তা প্রত্যয় যুক্ত হয়েছে, তো প্রত্যয় লিপ্ত হওয়ার কারণে কি, এটা ভুল হয়েছে। তো এইরকম প্রত্যয়জনিত ভুল, সরল থেকে সরল্য বা সারলতা, সরলতা, কিন্তু সারল্যতা হবে না। তরল থেকে তারল্য বা তরলতা থেকে তারল্যতা হবে না। তো তরুণ থেকে তারুণ্য,
তারুণ্যতা হবে না। এইগুলো হচ্ছে প্রত্যয়জনিত ভুল থাকে। এই প্রত্যয়জনিত ভুলের কারণে একটা বাক্য বা অনুচ্ছেদ অশুদ্ধ হয়ে যায়। এবার জ্যোতিচিহ্নের ব্যবহারগুলো আমাদের করতে হবে। জ্যোতিচিহ্নগুলো আমাদের নেক্সট ক্লাসে আছে, তখন আমরা এখানে শিখব যে জায়গায় যে জ্যোতিচিহ্নগুলো ব্যবহার করতে হবে। সম্বোধন পদের পরে কমা ব্যবহার করতে হয়। তারপরে বিভিন্ন শব্দের গুলোর ভুল যেগুলো থাকে সেটা আমরা আমাদের দেখতে হবে। তো এখন দেখেন আমাদের পরবর্তীতে যে টপিক্সটা রয়েছে আমাদের সাহিত্যের ক্ষেত্রে, সেই টপিক্সটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমাকে একটু জানান যে এই প্রয়োগ অপপ্রয়োগের বিষয়গুলো যে মানে আমাদের বুঝতে আমরা পেরেছি কিনা। যেমন দেখেন এই যে এই জায়গাতে আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে পদের পরিবর্তন করা। ওই যে যেটা বললাম বিশেষ্য থেকে বিশেষণ করে। বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে পরিবর্তন, মানে যে শব্দের বিপরীত শব্দ যেমন হবে তেমনই ব্যবহার করতে হবে, এই ভুলটা থাকে। তারপরে দেখেন এই আমাদের এই যে প্রয়োগ অপপ্রয়োগের যে আজকের যে বিষয়টা বা বাক্যের যে বিষয়টা, এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি কিনা একটু জানান। ওকে, তাহলে আমাদের সাহিত্য অংশের যে আলোচনাটা রয়েছে সেটা হচ্ছে নব্য লেখক দিগের প্রতিনিবেদন। শর্ট সিলেবাসের বাইরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা লিখেছেন তাই। বঙ্কিমচন্দ্র থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম, রাজশাহীতে দেখবেন এখানে লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসবে। কারণ বাংলা সাহিত্যের প্রথম প্রবাল প্রতিম পুরুষ বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা একটু যদি জানি, তিনি হচ্ছে কি যে 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি হচ্ছে কি যে 1894 খ্রিস্টাব্দে বহুমূত্র রোগ, মানে কি বহুমূত্র রোগ বলতে কি বোঝানো হচ্ছে, ডায়াবেটিক্স রোগ, যেটাকে কি বলা হয়, ডায়াবেটিক্স রোগে মৃত্যুবরণ করেছেন। জন্মস্থান পশ্চিমবঙ্গের 24 পরগনায়। আর যাদবপুর, মানে যাদবপুর, যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তার ছিল হচ্ছে কি যে পিতা, তার পিতা ছিল ডেপুটি কালেক্টর, মাতা ছিল দুর্গা সুন্দরী দেবী। এখন দেখেন এখানকার মূল বিষয় যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে, বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে কি করা হয়েছে, আমাদের পাঠ্যে বইয়ের সংকলিত হয়েছে এ নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটি বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে। এখন বঙ্কিমচন্দ্র শব্দের, বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা। বঙ্কিম শব্দের অর্থ কি, বাঁকা। আর চন্দ্র শব্দের অর্থ হচ্ছে চাঁদ, চন্দ্র শব্দের অর্থ কি, চাঁদ। তার মানে বঙ্কিমচন্দ্র অর্থ হচ্ছে বাঁকা চাঁদ, কিন্তু বাঁকা চাঁদ না, এটাকে বলা হয় নতুন চাঁদ। কি বলা হয়, নতুন চাঁদটা আসলে বাঁকা থাকে। তো এর কারণে এই বঙ্কিমচন্দ্রকে বলা হয় বাঁকা চাঁদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন হয়েছে যে বঙ্কিমচন্দ্রের বঙ্কিম শব্দের বিপরীত শব্দ কি। তার মানে বঙ্কিম শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা, বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা, তার মানে বিপরীত শব্দ কি, সোজা। তো এখানে অপশনে সোজা শব্দটা ছিলই না, ছিল কি, ঋজু শব্দটা। তাই এই বঙ্কিমচন্দ্রের বাঁকা চাঁদের হচ্ছে কি বা বঙ্কিমচন্দ্রের এর ছদ্মনামের বিপরীত শব্দ, বঙ্কিমচন্দ্রের নাম অর্থ হচ্ছে নতুন চাঁদ। আর বঙ্কিম শব্দের বিপরীত শব্দ হচ্ছে সরল। কি ছিল, সরল বা সোজা, ঋজু, এগুলো ছিল বিপরীত শব্দ। এখন দেখেন বঙ্কিমচন্দ্র সম্পর্কে যদি আমরা আরেকটু বলি, বঙ্কিমচন্দ্র ছিলেন উপমহাদেশের মানে প্রথম গ্র্যাজুয়েট। উপমহাদেশের প্রথম গ্র্যাজুয়েট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি মানে পাশ করেছিলেন এবং তিনি 12 টাকা বৃত্তি পেয়েছিলেন। কয় টাকা, 12 টাকা বৃত্তি। সেই সময়ের 12 টাকা বৃত্তি মানে কি, 12 টাকা বৃত্তি বলতে মনে করেন কি যে কলকাতা শহর কিনেছিল কত জানেন, 10,000 টাকায় মাত্র। তার মানে এই 12 টাকা দিয়ে সে পুরা মনে করেন কি যে একটা অঞ্চলের কিনে ফেলতে পারতো, এত মানে দাম সেই টাকাটার, মানে সেই সময়ের। তো বঙ্কিমচন্দ্রকে বলা হয় উপমহাদেশের প্রথম গ্র্যাজুয়েট। তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, পেশায় ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি যশোর, বারাসাত সহ বিভিন্ন জায়গায় মানে যশোর, বারাসাত সহ তিনি বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেটই ছিল তার। ঠিক আছে, যশোর, বারাসাত, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, এই এই খুলনা এই অঞ্চলে তিনি এই ছিলেন ম্যাজিস্ট্রেট। তার পত্রিকা খুবই গুরুত্বপূর্ণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তার সম্পাদিত পত্রিকা। বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য পত্রিকা বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাকে বাংলা সাহিত্যের প্রথম সাহিত্য পত্রিকা বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ আরো একটি তথ্য হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত। ছদ্মনাম কি, কমলা কান্ত। যেমন আপনাদের পাঠ্যের বইয়ের আগে আমরা যখন পড়েছি তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এর একটা গল্প ছিল বিড়াল। আর বিড়াল গল্পটা নিয়ে এসেছিল নেওয়া হয় কমলাকান্তর দপ্তর থেকে।
এই কমলাকান্তর দপ্তরের বিড়াল গল্পটা ছিল এমন, শুরু ছিল এমন ভাবে গল্পটা, যে আমি চার পাইয়ার উপরে কি করতেছি, বা চার পাইয়ার উপরে বসিয়া আহ, চার পাইয়ার উপরে বসিয়া আফিম আফিম খাচ্ছে। এমন সময় হচ্ছে কি যে, বা হুক্কা টানিতেছে। এমন সময় দেশে ওয়াটারলু নিয়ে চিন্তা করিতেছে, যে আমি যদি নেপোলিয়ান হইতাম তাহলে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না। আমি যদি নেপোলিয়ান হইতাম তাহলে ওয়াটারলু জিততে পারিতাম কি না। তো পরবর্তীতে মানে সে বসে থেকে দেখে যে এমন সময় দেওয়ালের ওপর প্রেতাত্মার মতো কে যেন নাচিতেছে। মনে হচ্ছে ডিউক মহাশয় আসিয়া উপস্থিত হইয়াছে। চিন্তা করিলাম তাহাকে ইতপূর্বে অনেক পুরস্কার দেওয়া হইয়াছে, তাহাই যথেষ্ট। কিন্তু এমন সময় হচ্ছে আমাকে প্রসন্ন গোয়ালিনী যে দুগ্ধটুকু রাখিয়া গিয়াছিল, তা উদুরসাৎ করিয়া আহ হাই তুলিয়া নেজ লড়াইয়া আমার সামনে দুপাইয়ার উপরে ভার করিয়া বসিয়া বলিল, ম্যাও। তো এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম খুবই গুরুত্বপূর্ণ, সাহিত্যিক ছদ্মনাম তার কমলাকান্ত। কিন্তু তার আরো তিনটা খেতাব ছিল। তিনি এই যে সাহিত্য রসবোদ্ধাদের কাছ থেকে সাহিত্য সম্রাট উপাধি পেয়েছিলেন, কারণ তিনি ছিলেন প্রথম সার্থক উপন্যাসের জনক, বাংলার প্রথম সার্থক উপন্যাসের জনক, উপন্যাসের জনক। প্রথম সার্থক উপন্যাসের জনক। হিন্দুদের, হিন্দু ধর্ম অনুরাগী ছিলেন তিনি। তার তার জন্য তাকে দেওয়া হয়েছিল হচ্ছে কি যে ঋষি উপাধি। আর ব্রিটিশ সরকারদের কর্তৃক তিনি ছিলেন রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন। এবং তিনি ব্রিটিশ সরকারদের কর্তৃক থেকে রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন। তারপরে তার এই যে লেখাপড়া চাকরি সূত্রে তিনি নীলকরদের হচ্ছে কি যে অত্যাচার দমন করেছিলেন, তিনি যখন ম্যাজিস্ট্রেট ছিলেন তখন। তার সাহিত্যকর্মগুলোর মধ্যে উপন্যাসগুলো রয়েছে রাশিয়ান কবিরাই, কদমদেবীর, চন্দ্রযুগের রাজা। যে উপন্যাসগুলো মনে রাখতে পারি, তার বিখ্যাত বিখ্যাত কিছু উপন্যাস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেবী চৌধুরানী। তারপরে হচ্ছে কি যে সীতারাম, আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসটা তার হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলনকে কেন্দ্র করে। কৃষ্ণকান্তের উইল, কলকাতার জি তিনি অভিনীত একটা সিনেমাও রয়েছে কৃষ্ণকান্তের উইল। কপালকুণ্ডলা, বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্স ধর্মী উপন্যাস কপালকুণ্ডলা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, প্রথম সার্থক, সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস কি কপালকুণ্ডলা। তারপরে হচ্ছে কি যে বীজ বৃক্ষ, তার এই বীজ বৃক্ষ উপন্যাসের হচ্ছে এই দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস। তার পরবর্তী যে উপন্যাসটার কথা বলছি বীজ বৃক্ষ, এই বীজ বৃক্ষ উপন্যাসেরই সেই বিখ্যাত গান বন্দে মাতারাম, যেটা এ আর রহমানের কণ্ঠে বিশ্ববিখ্যাত হয়ে উঠেছে। তো এইগুলো হচ্ছে কি যে তার তার প্রথম রচিত হচ্ছে কি যে উপন্যাস ছিল রাজমোহন সাহেব, যেটা ইংরেজি ভাষায় ছিল। তার কিছু প্রবন্ধ রয়েছে সাম্য, লোক রহস্য, বিজ্ঞান রহস্য। তারপর বাংলাদেশের কৃষক, এই যে কমলাকান্তের দপ্তর খুবই গুরুত্বপূর্ণ, কমলাকান্তের দপ্তর। এগুলো তার একমাত্র কবিতার গ্রন্থ হচ্ছে কি যে ললিতা তথা মানুষ, ললিতা তথা কি মানুষ। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধটি তিনি 1885 সালে রচনা করেন। এটি তার বিবিধ প্রবন্ধ, কোথায় থেকে নেওয়া হয়েছে, বিবিধ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, যেটা আমরা আগেই দেখছি এবং বলছি। পরবর্তীতে দেখেন বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই বিবিধ প্রবন্ধ থেকে নেওয়া বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধে নতুন লেখকদের উদ্দেশ্যে উপদেশমূলক বাণী দিয়ে গেছেন। মানে লেখকরা, নতুন লেখকদের তিনি বলে গেছেন কি কি করতে হবে বাংলা ভাষা তথা বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত হইতে গেলে, আর কি কি বর্জন করতে হবে, কি কি অর্জন করতে হবে। তো এখন লেখকদের কি কি না করছেন, তিনি বলছেন যশের জন্য লিখতে না করছেন, টাকার জন্য লিখতে না করছেন, লেখার সাথে সাথে ছাপাইতে না করছেন, বিদ্যা প্রকাশের চেষ্টা, কাউকে অনুকরণ করতে না করছেন, প্রমাণের প্রমাণ ছাড়া কোনো কিছু লিখতে না করছেন, অপ্রয়োজনে অলংকার প্রয়োগ বা ব্যঙ্গ করতে না করছেন, যে ভাষায় দক্ষতা নাই সেই ভাষা প্রয়োগ করতে না করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে যে লেখাটা, যে সাহিত্যের নব্য লেখক দিগের প্রতি নিবেদন লেখাই, তার উপযোগিতাবাদী সাহিত্য চিন্তার প্রকাশ ঘটেছে। তার উপযোগিতাবাদী কি করেছে, সাহিত্য চিন্তার প্রকাশ ঘটেছে তার এই লেখাটির মধ্য দিয়ে। এখন দেখেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এর এই বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদনের সাথে আমাদের যে যে টপিকসটা মানে যে, আচ্ছা আমাদের কি উম, আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ছিল এই বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, 10 নম্বর লেকচারে ছিল।
তো এটা আমরা 9 নম্বর লেকচারে করছি, কারণ হচ্ছে আমাদের 10 নম্বর লেকচারে আবার উপন্যাস আছে। এর কারণে আমরা এই 9 নম্বরে পড়ছি, কিন্তু আমাদের 9 নম্বর লেকচারে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, বিভীষণের প্রতি মেঘনাদ। আর বিভীষণের প্রতি মেঘনাদ লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আপনারা জানেন মোটামুটি সবই। আর বিভীষণের প্রতি মেঘনাদটা নেওয়া হয়েছে কি, মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে। কোথায় থেকে? মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত 1824 থেকে 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন যশোরের সাগরদাঁড়ি, এই যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে, 25শে জানুয়ারি। আর মৃত্যুবরণ করেছেন 1873 খ্রিস্টাব্দে। তার নাম ছিল মাইকেল মধুসূদন মানে শ্রী মধুসূদন দত্ত, ও তার প্রকৃত নাম। এখন মাইকেল মধুসূদন দত্তর রাজপিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত, মাতা ছিলেন জাহ্নবী দেবী। তার ছদ্মনাম শ্রীমতী পেন পোয়েম। খুব গুরুত্বপূর্ণ, তার ছদ্মনামটা কি? শ্রীমতী পেন পোয়েম ছিল তার ছদ্মনাম। গুরুত্বপূর্ণ। তার শিক্ষা জীবন, তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত প্রাথমিক শিক্ষা মায়ের তত্ত্বাবধানে শেষ হয়। পরবর্তী 1833 খ্রিস্টাব্দে কলকাতা হিন্দু কলেজের ভর্তি হন, এবং সেখানে থাকাকালীন সময়েও 1843 সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এবং তার নামের শুরুতে কি হয়? মাইকেল শব্দটি যুক্ত হয়। তার নামে কি কি যুক্ত হয়? মাইকেল। সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার শুরুর কারণে তার নামের ক্ষেত্রে কি যুক্ত হয়? মাইকেল শব্দটি যুক্ত হয়। এই যে মাইকেল শব্দটি যুক্ত হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় প্রবাদ প্রতিম পুরুষ। যিনি বাংলা সাহিত্যকে এক ধাক্কায় 500 বছর এগিয়ে দিয়েছিলেন। 500 বছর এগিয়ে দিয়েছিলেন। কেন 500 বছর এগিয়ে দিয়েছিলেন? বিষয়টা কেন বলা হচ্ছে 500 বছর এগিয়ে দেওয়ার কথা? কারণ দেখেন, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে উপন্যাসের জনক, বাংলা সাহিত্যে সনেটের জনক, বাংলা সাহিত্যে প্রহসনের জনক, ট্র্যাজেডির জনক, মহাকাব্যের জনক। তো আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে এই বিষয়গুলো একটু জেনে জানি। মাইকেল মধুসূদন দত্ত কিসের কিসের জনক? আর জনক বলা হয় কি কারণ কি, সার্থক এই বিষয়গুলো মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন। তো বাংলা সাহিত্যে সনেটের জনক, সনেট বাংলা সনেটের জনক। তো বাংলা সাহিত্য, তাহলে আমরা লিখি এখানে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে নাটকের জনক, ট্র্যাজেডির জনক, ট্র্যাজেডির জনক, প্রহসনের জনক, প্রহসনের জনক। সনেট, নাটক, ট্র্যাজেডি, প্রহসনের জনক। তারপরে বাংলা সাহিত্যে সনেটের জনক, নাটকের জনক, ট্র্যাজেডির জনক, প্রহসনের জনক, এবং বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক, মহাকাব্যের জনক। এখানে একটা তথ্য মনে রাখবেন যে পৃথিবীর প্রথম সনেটের জনক ছিলেন পেত্রিক। তিনি ছিলেন ইতালির কবি। ইতালির কবি। আর ইতালি, সনেট শব্দের অর্থ হচ্ছে, সনেটের বাংলা নাম হচ্ছে চতুর্দশ পদী। সনেটের বাংলা নাম হচ্ছে চতুর্দশ পদী। তো মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের জনক। আর সনেটের জনক যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে পৈতৃক। আর এই পৈতৃক ছিলেন ইতালির কবি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা মাইকেল মধুসূদন দত্তের। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী। আর বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রহসনের জনক, বাংলা সাহিত্যে প্রথম সার্থক প্রহসনের জনক, সেটা প্রহসন রচনা করেছেন কে, কি রচনা করেছিলেন? একেই কে বলে সভ্যতা। আচ্ছা, আমরা প্রহসন দুইটা এদিকে দেখবো। আর প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। প্রথম সার্থক মহাকাব্য কি? মেঘনাদ বধ কাব্য, যেটা মাইকেল মধুসূদন দত্ত রচিত। তো মাইকেল মধুসূদন দত্তকে এর কারণেই আমি বললাম যে বাংলা সাহিত্যকে তিনি এক ধাক্কায় 500 বছর এগিয়ে দিয়েছিলেন। তার সাহিত্যকর্মগুলো যদি দেখি, নাটকটা আমরা মনে রাখতে পারি কি, কৃষ্ণ এখন পদ্মা শর্মিষ্ঠার সাথে নাটক করে। কৃষ্ণতে কৃষ্ণকুমারী, পদ্মাতে পদ্মাবতী, শর্মিষ্ঠাতে শর্মিষ্ঠা। এইগুলো তার নাটক। কৃষ্ণ এখন পদ্মা শর্মিষ্ঠার সাথে কি করে? নাটক করে। তারপরে দেখেন মাইকেল মধুসূদন দত্তের রয়েছে প্রহসন, রয়েছে দুইটা, একেই কি বলে সভ্যতা, আর বুড়ো শালিকের ঘাড়েরও। মনে রাখতে পারি, একেই বলে বুড়ো শালিক, একেই বলে কি?
বুড়ো শালিক দিয়ে। একেই বলে সভ্যতা। আর বুড়ো শালিক বলতে বুড়ো শালিকের ঘাড়েরও। সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ তিলোত্তম সম্ভব, মেঘনাদ বধ কাব্য, তিলোত্তম সম্ভব, মেঘনাদ বধ কাব্য, ব্রঞ্জনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, মাইকেল মধুসূদন দত্তের রচিত কাব্যগ্রন্থ। তারপরে কাব্যগ্রন্থের টনিকগুলো কি? চতুর্দশীতে মেঘনাদকে বিব্রত দেখাচ্ছিল, চতুর্দশীতে চতুর্দশপদী কবিতাবলী মাইকেল মধুসূদন দত্তের সনেট। মাইকেল মধুসূদন দত্তের কি? এটাকে মাইকেল মধুসূদন দত্তের সনেট বলা হয়। মেঘনাদে মেঘনাদ বধ কাব্য, তারপরে বিতে বীরঙ্গনা কাব্য, ব্রতে বঞ্জনা কাব্য, তিতে তিলোত্তম সম্ভব কাব্য। এগুলো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন বা মাইকেল মধুসূদন দত্তের রচনা। বিভীষণের প্রতি মেঘনাদ প্রবন্ধটি বা কবিতাটি আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে কোথায় থেকে? এই মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে। বধ নামক কোন স্বর্গ থেকে? ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এইটুকু আমাদের খুব গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। বিভীষণের প্রতি মেঘনাদ প্রবন্ধটা আমাদের নেওয়া হয়েছে মেঘনাদ বধ কাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে, ষষ্ঠ স্বর্গ থেকে। এখন এই বিভীষণের প্রতি মেঘনাদ এর মূল বিষয়টা কি আমরা একটু যদি দেখি। মূল বিষয়টা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এই এটা লেখেন 1858 সালে। তার আগে ভারতে 1857 সালে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ থেকে অনুপ্রাণিত, সিপাহী বিদ্রোহ থেকে কি অনুপ্রাণিত, সিপাহী বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন। আর যেটা করেন সেটা হচ্ছে কি যে রামায়ণকে বিপরীত ধর্মী করে, হিন্দু ধর্মীয় যে শাস্ত্র বলা হয় বা বাল্মীকি রচিত রামায়ণ, রামায়ণকে বিপরীত ধর্মী করে, রামায়ণকে বিপরীত ধর্মী করে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্যের মূল কনসেপ্ট বা মূল বিষয়টা যদি আমরা একটু বুঝি বা কাব্যের যে প্রেক্ষাপটটা সেটা বুঝতে হবে। মাইকেল মধুসূদন দত্ত শুধু এই রামায়ণকে বিপরীত ধর্মী করছিলেন কেন? কারণ রামায়ণে রাম ছিল হচ্ছে কি যে রামরা ছিল পজিটিভ ক্যারেক্টার এবং রাবণরা ছিল নেগেটিভ ক্যারেক্টার। আর মাইকেল মধুসূদন দত্ত তার বিভীষণের প্রতি কাব্য বা মেঘনাদ বধ কাব্যে তিনি রাবণদের বা মেঘনাদদের হিরো করেছেন, রামদেরকে তিনি ভিলেন করেছিলেন। এইটা যা সাহিত্যে নবমূল্যায়ন পেয়েছিল মানবিকতাকে প্রাধান্য দিয়ে। কি করছিলেন বলেন তো তাহলে? মানবিকতা, মানবিকতাকে প্রাধান্য দিয়ে, প্রাধান্য দিয়ে, মানবিকতাকে প্রাধান্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা রচনা করেছিলেন। এখন মাইকেল মধুসূদন দত্ত এই রামায়ণকে বিপরীতধর্মী করছিলেন এবং মাইকেল মধুসূদন দত্ত আজ যে দুইটা কাজ করেছিলেন সেই দুইটা কাজ কি কি? সেটার মধ্যে একটি অন্যতম বড় কাজের মানে বড় বিষয়, সেটা হচ্ছে জন মিল্টনের প্যারাডাইস লস্টকে অনুসরণ করে লিখেছিলেন। জন মিল্টন প্যারাডাইস লস্ট লিখেছিলেন 1500 শতাব্দীর দিকে। জন মিল্টন প্যারাডাইস লস্টটা কি? জন মিল্টনের প্যারাডাইস লস্টটা হচ্ছে ওই যে আমাদের হাওয়া এবং আদমের যে জান্নাত থেকে বের করে দেওয়ার যে ঘটনাটা আছে, সেইটা বাইবেলে উল্লেখ আছে। বাইবেল মানে তো আমাদের ইনজিল। তো এইটাকে বিপরীত ধর্মী করে, যেখানে হাওয়া এবং আদমকে পজিটিভ ক্যারেক্টার, সেডেল এবং ডেভিল মানে ইবলিসকে নেগেটিভ ক্যারেক্টার। তো জন মিল্টন এইটাকে উল্টে দিয়ে তিনি কি করলেন? সেডেল এবং ডেভিলকে পজিটিভ এবং হাওয়া এবং আদমকে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে উল্লেখ করলেন। করে তিনি এইটা লিখেছিলেন, লিখেছিলেন যেটা অনুকরণ করছে কি আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এবং তিনি রামায়ণকে উল্টে মানবিকতাকে প্রাধান্য দিয়ে, মানবিকতাকে প্রাধান্য দিয়ে লিখেছেন। তো আমাদের এই কবিতার মধ্যে আমরা দুইটা বংশ দেখতে পাই। একটা রঘু বংশ, এই যাদের হচ্ছে কি যে বাসস্থান ছিল অযোধ্যায়। কোথায় ছিল? অযোধ্যা। তাদের বাসস্থান ছিল অযোধ্যায়। আর এই রাক্ষস বংশ যারা ছিল হচ্ছে কি যে লঙ্কাপুরী, যেটাকে আমরা শ্রীলঙ্কা বলতে পারি, যেটাকে আমরা এখন ধারণা করা হয় শ্রীলঙ্কা। তো দেখেন এই লঙ্কাপুরীর হচ্ছে কি যে একটা রাঘব মানে রাক্ষস বংশ। রাক্ষস বলতে বোঝানো হয় যে মানে তারা বড় বড় শরীর না, তাদের দৈত্য দানবের মতো না। যেমন আমাদের ইসলামের দিক থেকে যদি চিন্তা করা যায়, তাহলে দেখা যায় যে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে কি যে মনু আর দুনু।
কারণ হাওয়া এবং আদমের জন্ম কোথায়? জান্নাতে। আর দনু এবং মনুর জন্ম, এই সরি, হাবিল এবং কাবিলের জন্ম হচ্ছে কি যে পৃথিবীতে। তার মধ্যে হাবিল ভালো ছিল, কাবিল খারাপ ছিল। তো এই যে ক্যারেক্টার, তো খারাপ আচার আচরণ করাদের এদের বলা হয়। বা ওই যে এই সনাতন বা হচ্ছে কি যে নৃতাত্ত্বিক দিক থেকে মনে করা হয় পৃথিবীর প্রথম মানুষ মনু আর দনু। তার মধ্যে এই মনুর বংশধররা মানব আর দনুর বংশধররা কি দানব। তো এই যে যেমন আমরা প্রত্যয়ে কিন্তু মানব বেগ ভাঙলে যেটা পেয়েছিলাম সেটার কথা বলছি। তো এইদের মধ্যে এই যে লঙ্কাপুরীর বিশ্ববা ছিলেন, তিনি কিন্তু ঋষি ছিলেন, তিনি খুব ভালো মানুষ ছিলেন। এই ঋষি ছিলেন তিনি। তো এই ঋষি ছিলেন কে? বিশ্বভা। তো এই বিশ্বভার ছিল দুইটা মানে স্ত্রী ছিল, একটা কাইকেশী আর একটা নিকোষা। এই নামগুলো কিন্তু আমরা কবিতার মধ্যে পাবো, কাইকেশী এবং কি নিকোষা। এই কাইকেশীর দুইটা পুত্র ছিল, একটার নাম রাবণ আর একটার নাম কুম্ভকর্ণ। নিকোষার দুইটা পুত্র ছিল, একটার নাম বিভীষণ আর একটার নাম কি শূর্পণখা। একটা একটা বিভীষণ এবং একটা মেয়ে ছিল, মেয়ের নাম শূর্পণখা। এই পরবর্তীতে এই রাবণের, কার বলেন তো, এই এই রাবণের হচ্ছে অনেকগুলো স্ত্রী ছিল, তার মধ্যে একটার নাম চিত্রাঙ্গদা আর একটার নাম মান্দোদরী। এই মান্দোদরীর নাম, ছেলের নাম মেঘনাদ, আর চিত্রাঙ্গদার ছেলের নাম হচ্ছে গিয়ে বীরবাহু। এই হচ্ছে তাদের বংশ। তাদের কি বংশ হচ্ছে এই। তার মানে এই আমরা দেখতে পাচ্ছি রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা এরা কি সবাই ভাই বোন। সবাই কি ভাই বোন, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং শূর্পণখা। আর এইদিকে যদি আমরা দেখি সেটা হচ্ছে দশরথ। দশরথের তিনটা স্ত্রী ছিল, একটা কৌশল্যা, একটা হচ্ছে কি যে কৌশল্যা, একটা কইকেয়ী আর একটা হচ্ছে সুমিত্রা। কৌশল্যা, কইকেয়ী এবং সুমিত্রা। এই দশরথের কোনো সন্তান ছিল না। দশরথের কি ছিল না? কোনো সন্তান ছিল না, দীর্ঘদিন কোনো সন্তান ছিল না। দশরথের তো মন খারাপ, সে এখন কি করবে, মানে তার পরবর্তীতে রাজা কে হবে, এই হবে সেই হবে। তো দশরথ একদিন এক ঋষির কাছে গেছে, ঋষি কি করছে, এক বাটি পায়েস দিছে। এক বাটি পায়েস দিছে। সে আয়েশ করে তার তিন রানীকে এসে পায়েস খাওয়াইছে। যদি বর্তমান সময়ের আধুনিক চিকিৎসাবিদদের কথা বলা হতো, তারা যদি পায়েস দিত তাহলে তারা বলে দিত যে রাজামশাই আপনিও একটু খেয়েন। ঠিক আছে। তো এই দশরথ করছে কি, তিনি এসে তিন রানীকে কৌশল্যা, কইকে এবং সুমিত্রা তিনজনকে কি করছে, আয়েশ করে পায়েস খাওয়াইছে। আর আয়েশ করে পায়েস খাওয়ানোর পরে করছে কি, তিন রানী অ্যাট এ টাইমে গর্ভবতী হয়ে গেছে। কি হয়ে গেছে? গর্ভবতী হয়ে গেছে। তো এই কৌশল্যার পেট থেকে জন্ম নিয়েছে কি রাম, আর কৈকেয়ীর পেট থেকে জন্ম নিয়েছে ভরত, আর সুমিত্রার পেট থেকে জন্ম নিয়েছে দুইজন, একটা লক্ষণ আর একটা কি শত্রুঘ্ন। একটা লক্ষণ এবং আরেকটা কি শত্রুঘ্ন, সোনাক্ষী সিনহার বাবা। ঠিক আছে। তো দেখেন, এই যে এটা হচ্ছে তাদের বংশ। তো আমাদের প্রশ্ন হচ্ছে স্যার এদের সাথে এদের ঝামেলাটা লাগলো কেন, বা ঝামেলাটা কিভাবে হয়েছে, এটাই তো আমাদের প্রশ্ন, মূল প্রশ্ন। এখন দেখেন মূল বিষয়টা তাহলে আমরা এখানে যেটা দেখি সেটা হচ্ছে, তো এই অযোধ্যার রাজা দশরথ, এখানে আমরা কিছু শব্দগুলো বলি। শূর্পণখা, শূর্পের ন্যায় নখ যার। শূর্প কি? শূর্প বলতে যে কুলা আছে না, চাউল ঝাড়ার কুলা, এই কুলার মতো নখ যার, তাকে বলা হয় শূর্পণখা। আপনার নখ কুলা কেন, কুদালাকৃতির হলেও আপনি শূর্পণখা না। কারণ শূর্পণখা বহুব্রী সমাস, শূর্পণখা দ্বারা তাকেই বোঝাই। তারপর দেখেন এই যে দশরথ, দশরথ বলতে হচ্ছে দশরথ আছে যার, তাকে বোঝাই না। একটা নির্দিষ্ট অঞ্চলকে বোঝাই, তার নির্দিষ্ট একজন একজন ব্যক্তির, দশরথ রাজাকেই বোঝাই। তার কারণে এটা বহুব্রী সমাস। অযোধ্যা, যুদ্ধে জয় করা যায়নি যা, অযোধ্যা। তো বাংলাদেশকে যুদ্ধে জয় করছে কিনা কেউ কোনোদিন করে নাই, তাহলে এটাও কি অযোধ্যা। তো এই যে এই এই অযোধ্যা, তো বাংলাদেশকে বলে না, শুধু ওই অযোধ্যা নগরীকেই অযোধ্যা বলে। এখানে এই যে রামের কথা বলা হচ্ছে, রামায়ণের দিক থেকে যদি চিন্তা করি, এই রাম হচ্ছে কি যে দেবতা, বিষ্ণুর হচ্ছে এ, ষষ্ঠ অবতার। বিষ্ণুর কি ষষ্ঠ অবতার। আমাদের যেমন ইসলাম ধর্ম অনুযায়ী পথ ভোলা মানুষদের, পথ ভোলা মানে ভোলা মানুষদের বারবার পথ দেখানোর জন্য বিভিন্ন সময় 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তো হিন্দু ধর্ম অনুযায়ী যুগ ওদেরও তিনটা। তিনটা যুগ, একটা হচ্ছে সত্যযুগ, ধর্মযুগ এবং কলিযুগ। তো ধর্মযুগে ওরা, ধর্মযুগ থেকে এই পৃথিবীতে মানুষ, পথ ভোলা মানুষদের অবিচার অন্যায়কে দমন করার জন্য বিষ্ণুর 10টা অবতার আসবে। বিষ্ণুর 10টা অবতার আসবে, তার মধ্যে অলরেডি 9টা অবতার চলে এসেছে। শ্রীকৃষ্ণ ছিল বিষ্ণুর একটি অবতার। তার মধ্যে এই রামও ছিল বিষ্ণুর একটি অবতার। এখন এই রাম ছিল ষষ্ঠ অবতার। এবং ওদের আরেকটা অবতার আসবে, সেটা হচ্ছে কি যে কালকি আসবে। সেটা কি কালকি, মানে শেষ জামানা বলি না আমাদের, কলিযুগ। ওদের পৃথিবী, ওদের ধর্ম অনুযায়ী হচ্ছে কি যে, বা হিন্দু হিন্দু শাস্ত্র বা সনাতন ধর্ম অনুযায়ী হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে কি ওদের অনুযায়ী হচ্ছে কলি। আর আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি কি, মাসিহ দাজ্জাল। তো এই দাজ্জালের আগমন ঘটলে আমাদের ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে।
আর ওদের যখন এই কালকি আসবে তখন এই কালকিকে বিনাশ করতে ওদের দশম অবতার আসবে, তার নাম হবে কি, এই হচ্ছে কি যে কলিকে মানে কলিকে অবতার মানে কলিকে দমন করতে যে দশম অবতার আসবে তার নাম হবে হচ্ছে কালকি। তো এই ষষ্ঠ অবতার হচ্ছে রাম। তো এই রাম পরবর্তীতে রাজা হবে কে, দশরথের পরে অযোধ্যার রাম রাজা হবে। তো রাম করছে কি, রাম হচ্ছে কি যে রাজ্য অভিষেকের আগে বাহুবলীর মতো একটু ঘুরতে বের হয়েছে, রাজ্য টাজ্য ঘুরে দেখছে। তো ঘুরতে গিয়ে রাম দেখে একদিন ঝিলের পারে একটা মেয়ে বসে আছে। আর ঝিলের পারে মেয়ে বসে আছে, এখন তো দেখে কি যে মেয়ে তো ঝিলের দিকে ঘুরে, পিছনে তার এলো চুল, ওই যে ওই গানটার মতো হয়ে গেছে, যখন এলো চুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নাই নীলঞ্জনা না, তার নাম ছিল কি সীতা, চুলে বাঁধতো না ফিতা। ঠিক আছে, এই সীতার সাথে বিয়ে হয় কার, রামের। এই রামের বিয়ে হয় হচ্ছে সীতার সাথে। তো এই সীতার সাথে রামের বিয়ে হওয়ার পরে কি হয়, তো এখন রাম রাজ্য অভিষেক হবে, তখন এই যে কইকেয়ী আছে, এই কইকেয়ী চিন্তা করে যে রামও হচ্ছে দশরথের ছেলে, ভরতও দশরথের ছেলে, তো ভরত কেন রাজা হবে না। তো তখন এই ভরত মানে কইকেয়ী একদিন, দশরথ একসময় অসুস্থ ছিল, তো দশরথকে সুস্থ করেছিল কইকেয়ী, এবং কইকেয়ী সুস্থ করার কারণে দশরথ তাকে একটা বর দিয়েছিল, কইকেয়ী সেই বরটা তখন নিয়েছিল না। তো এখন রাজ্য অভিষেকের আগে গিয়ে বলে, কইকেয়ী গিয়ে বলে যে তুমি রামকে 12 বছরের জন্য বনবাসে পাঠাও। এখন রাম তো কালকে রাজা হবে, আজকে বনবাসে পাঠাবে, দশরথ এখন কি করবে, রামকে কিভাবে বলে এই কথা। তো রাম গিয়ে কি করছে, মানে দশরথ গিয়ে তারপর রামকে গিয়ে বলে এই ব্যাপার। তখন রাম বলে এইটুকু ব্যাপার। তো এই যে মানে রাম এবং সীতা 12 বছরের জন্য বনবাসে যায়, বনবাসে যায় যেটা সেটা হচ্ছে পঞ্চবটি বনে, পঞ্চবটি, পঞ্চবটি বনে। এখন এই শত্রুঘ্ন ছিল ভরতের এরা তো পীর, ভরত পীর, মানে হচ্ছে রামও পীর, মানে কি বড় এরা, এরা রাজা হবে। তো এই শত্রুঘ্ন ছিল হচ্ছে কি যে ভরতের মরদ আর লক্ষণ মুরিদ, আর লক্ষণ ছিল হচ্ছে রামের মুরিদ। তো এখন রাম আর সীতা পঞ্চবটি বনবাসে যাবে, লক্ষণও গেছে। এই পঞ্চবটি বনটা ছিল হচ্ছে এই যমুনা নদীর এই পাশ দিয়ে, আর কি মানে লঙ্কাপুরীর পাশেই ছিল পঞ্চবটি বন। এখন ঘটনাটা ঘটছে কি, এটা হচ্ছে ওদের বংশ। এখন এই বংশের কি, এই রাবণ কি, রাবণ হচ্ছে পরাক্রমশালী যোদ্ধা। এই রাবণ ছিল শিবের মহাভক্ত। রাবণ শিবের জন্য দীর্ঘ বছর ধরে ধ্যান ধ্যান করে, ধ্যান করার পরে যখন রাবণকে বর দিতে আসে কে, ব্রহ্মা, তখন রাবণ তার অমরত্ব চাই, কি চাই, অমরত্ব চাই রাবণ। কিন্তু ব্রহ্মা তখন বলে এই অমরত্ব দেওয়া যাবে না, কারণ অমরত্ব ছাড়া, ঈশ্বররা ছাড়া তো অমরত্ব কেউ পাবে না। তখন এই রাবণ করে কি, রাবণ আবার যখন মন খারাপ করে ধ্যান করতে থাকে, তখন হচ্ছে কি যে ব্রহ্মা রাবণকে একটা পুষ্পক রথ দেয়, 10 অসুরের শক্তি দেয়। তারপরেও রাবণ মন খারাপ করে থাকে, তখন ব্রহ্মা রাবণকে বর দেয়, তোমার মৃত্যু হবে না জমিনে, তোমার মৃত্যু হবে না আসমানে, তোমার মৃত্যু হবে না জলে, তোমার মৃত্যু হবে না স্থলে, তোমার মৃত্যু হবে না আকাশে, তোমার মৃত্যু হবে না পাতালে, তোমার মৃত্যু হবে না ঘরের বাইরে, তোমার মৃত্যু হবে না ঘরের মধ্যে। এই বর যখন পাইলো রাবণ, তখন তার প্রলয়নকারী রূপ ধারণ করে সে চলে আসলো তার বরগুলো নিয়ে, এবং রাবণ শুরু করলো পুরা বিশ্ব নিয়ে তা বিশ্বের তাণ্ডব লীলা। এখন এই রাবণ তিনি লঙ্কাপুরীকে তার মতো সাজিয়েছিলেন, এবং রাবণের লঙ্কাপুরীকে বলা হয় সেই সময়ের সবচাইতে আধুনিক নগর। এই রাবণ এর হচ্ছে কি যে ভাই বিভীষণ এবং শূর্পণখা, এই মানে এই কুম্ভকর্ণ কে ছিল, কুম্ভকর্ণকে দেখবেন কবিতার মধ্যে একটা নাম আছে, শুলিশম্ভু নিব। শুলিশম্ভু মানে কি, শিবের কাছ থেকে যে ত্রিশূলের মতো একটা অস্ত্র পেয়েছিল কে, কুম্ভকর্ণ। এবং এই কুম্ভকর্ণ বিভীষণ আর শূর্পণখা, এই তার নখগুলো এবং নাকগুলো ছিল একটু বড়। তো ঘটনাটা ঘটছে কি, এই শূর্পণখা একদিন গেছে পঞ্চবটি বনে। পঞ্চবটি বনে গিয়ে তো সে তো রামকে দেখে, রামকে ভালো লেগে গেছে তার। আর যে রামকে ভালো লেগে গেছে, রামকে তো প্রেম নিবেদন করে বসছে। এখন রাম বলে দেখো আমি তো বিবাহিত, আমার তো কিছু করার নাই, তুমি আমার ছোট ভাই লক্ষণের কাছে যাও। তো শূর্পণখা লক্ষণের কাছে গিয়ে লক্ষণকে দেখেও ভালো লেগে গেছে, মানে বুঝেন তার ক্যারেক্টার, তো ভালো লেগে গেছে। এখন এই লক্ষণের কাছে, লক্ষণ তো ছিল এবং একটু রাগী বদমেজাজি, এরা আবার এদের উপর অত্যাচার করতো, হাড় হুড্ডি এই সেইগুলো ফেলে আসতো ও তারা এই পঞ্চবটি বনে। তো লক্ষণ কি করছে, একটা তীর মারছে, তীরটা গিয়ে নাকটা যে শূর্পণখার একটু বড় ছিল, নাক কেটে গেছে। এখন শূর্পণখা তা করতে করতে ভাই রাবণের কাছে চলে গেছে,
এখন রাবণকে বলে যে তুমি লঙ্কার মহান অধিপতি লঙ্কা রাজা রাবণ, তোমার বোনের নাক কেটে দিছে, তোমার বিচার করবে না? তখন রাবণ বলে ঠিক আছে বোন তুই যা, আমি দেখতেছি। এখন রাবণ বলে যে আজ রামের একদিন আমার যে কয়দিন লাগে। ঠিক আছে। তো এই রাবণ করছে কি, রাবণ হচ্ছে তার পুষ্পক রথ নিয়ে চলে আসছে পঞ্চবটি বনে। যেই পঞ্চবটি বনে আসছে, পঞ্চবটি বনে এসে দেখে কি যে রামও নাই লক্ষ্মণও নাই, শিকারে গেছে। এখন পঞ্চবটি বনে দেখে, এসে দেখে সীতা বসে আছে। এখন সীতাকে দেখে রাবণের দাবি পূর্বজন্মে সীতা নাকি ছিল বিভীষণের ভাবি। বুঝেন আপনি বিষয়টা? রাবণের দাবি সীতা নাকি ছিল পূর্বজন্মে বিভীষণের ভাবি। তার মানে বিভীষণের যদি ভাবি হয় তাহলে রাবণের কে স্ত্রী। রাবণ কি করে সীতাকে হরণ করে নিয়ে যায় এবং তাকে পুষ্পকানন নামক একটি জায়গায় রাখে। এই মান্দোদরী কিন্তু সীতার এবং রামদের অনেক সাহায্য করেছে। শুরু হয় এই রাম কি করে সীতাকে উদ্ধারের জন্য শুরু হয় বানর সৈন্য নিয়ে যে আক্রমণ, বানর সৈন্য নিয়ে যে সেতু। প্রত্যেকটা ধর্ম কতটা রিলেটেড দেখেন। আদম আলাইহিস সালামকে কোথায় প্রেরণ করা হয়েছিল? শ্রীলঙ্কায়। আর রাম যখন সীতাকে উদ্ধার করতে নিয়ে যাওয়ার জন্য বানর সেনাদের তৈরি নিয়ে একটা যে সেতু তৈরি করছিল, এটাকে সনাতনীরা বা হিন্দুরা বলে যে এটা রাম সেতু। এটা কি সেতু? রাম সেতু। আবার আমরা কি বলি ওই সেতুটাকে? অ্যাডাম ব্রিজ। যে আদম আলাইসাল্লামকে শ্রীলঙ্কায় প্রেরণ করা হয়েছিল, আদম ওখান থেকে হচ্ছে কি যে পৃথিবীতে বা দুনিয়ায় আসছিল, যেটার মাধ্যমে এটাকে বলি আমরা রাম সেতু। তো ঘটনাটা এই ঘটনার প্রেক্ষাপটটা কি তাহলে দেখেন, এখানে বিষয়টা দাঁড়াইলো কি। তো এই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার, তো এই যে রাম কি করছে, সীতাকে উদ্ধার করতে গেছে। প্রথম দিনের যুদ্ধ সেনাপতি করা হলো বীরবাহুকে। কাকে সেনাপতি করা হলো? বীরবাহুকে। বীরবাহু পরাজিত হলো প্রথম দিনের যুদ্ধে। পরের দিবসের যুদ্ধের জন্য কুম্ভকর্ণকে কি করা হয়েছে? সেনাপতি করা হয়েছে। এখন কুম্ভকর্ণকে যেই সেনাপতি করা হলো, তখন কুম্ভকর্ণ এর যে বর পেয়েছিল সেই বরটা কি ছিল? সে 6 মাস ঘুমাবে এবং 6 মাস যুদ্ধ করলে তাকে সেই যুদ্ধে কেউ হারাইতে পারবে না। এর কারণেই বলা হয় ঘুমের রাজা কুম্ভকর্ণ। ঘুমের রাজা কি? কুম্ভকর্ণ। কিন্তু এই যুদ্ধ যখন লাগে তখন ছিল তার ঘুমের সিজন। তখন কি ছিল ভাই? তার ঘুমের সিজন। তো সেও যুদ্ধে পরাজিত হয়। পরবর্তী দিবসের যুদ্ধের জন্য কাকে মনোনয়ন করা হয়? মেঘনাদকে মনোনয়ন করা হয়। বিভীষণ মনে করে যে তাকে মনোনয়ন করা হবে। এই বিভীষণ কি করে? টুকুস করে এসে রামের দিকে যোগ দেয়। রামের দিকে যোগ দেয়। এই যে নিজ পরিবারকে ত্যাগ করে এসে সে রামদের দিকে যোগ যোগ দেয়, তার কারণে এই প্রবাদ পরিচালিত ভাই, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু কে? বিভীষণ। তা এখন পরবর্তী দিবসের জন্য যুদ্ধে কাকে সেনাপতি করা হয়েছে? মেঘনাদকে সেনাপতি করা হয়েছে। মেঘনাদকে তুমি জানো? মেঘনাদ বাসব ত্রাস, ইন্দ্রজিৎ, বাসব বিজয়ী মেঘনাদ। মেঘনাদ দেবতা ইন্দ্রকে পরাজিত করেছিল। দেবতা ইন্দ্রের সাথে মেঘনাদ কি হয়েছিল? পরাজিত হয়েছিল। মেঘনাদের কাছে স্বয়ং শিব কি ধরা, স্বয়ং শিব কি করছিল? মেঘনাদের কাছে ধরা ছিল। তো এই যে এই বিভীষণের প্রতি মেঘনাথের এই মেঘনাথ যে ক্যারেক্টার, এই মেঘনাথ কেন শিবের কাছে ধরা ছিল? শিবের স্ত্রীর নাম পার্বতী। এখন পার্বতীর দাসী ছিল একটা। এই দাসী একদিন গেছে নদীতে গোসল করতে, এখন শিব গিয়ে এই দাসীর সাথে একটু করছে হাসি বিনিময়। এটা দেখে ফেলছে কি? মেঘনাথ। আর মেঘনাথকে তার কারণে শিব করছে কি, তো মেঘনাথকে একটা বর দিছে। সেই বরটা কি? তুমি যদি কি করো, অগ্নি দেবীর তার পূজা করো। কি করো তুমি? যুদ্ধে যাওয়ার আগে যদি হচ্ছে কি যে ইষ্ট দেবের পূজা করো। কিসের পূজা? ইষ্ট দেবীর পূজা। নিকুম্ভিলা যজ্ঞাগারে যে পূজাটা করছিল, পূজা করো তাহলে তোমাকে যুদ্ধে কেউ হারাইতে পারবে না। আর এই ঘটনা জানতো কে? বিভীষণ। তাই বিভীষণ চুপি সারে লক্ষণকে নিয়ে এই নিকুম্ভিলা যজ্ঞাগারে চলে এসেছে। কে চলে এসেছে? বিভীষণ। নিকুম্ভিলা যজ্ঞাগারে চলে এসেছে কে? বিভীষণ। তাহলে এই যে এই পাশে কে বলেন তো? মেঘনাদ। আর এই পাশে কে? বিভীষণ। বিভীষণ। এখন বিভীষণ নিকুম্বিলা যজ্ঞাগারে নিয়ে আসছে কাকে? সশস্ত্র লক্ষণকে। লক্ষণ এসে দেখ, লক্ষণ কি নিকুম্বিলা যজ্ঞাগারে দাঁড়িয়ে আছে। তো তখন মেঘনাদ দরজার দিকে তাকিয়ে দেখে, দরজার দিকে তাকাই দেখে লক্ষণ দাঁড়ায় আছে। মেঘনাদ কিছু বুঝতে পারে না। তখন মেঘনাদ তখন তারপরে হচ্ছে কি যে পিছনের দিকে তাকিয়ে দেখে যে তার পিছনে তার চাচা বিভীষণ দাঁড়াই আছে। তখন মেঘনাদ বলেছে, এতক্ষণে অরিন্দ্রম কহিল বিষাদে, জানিনু কেমনে লক্ষণ পুষিল যজ্ঞাগারে। এই যে লক্ষণ যে চলে এসেছে, তখন এই যে লক্ষণ সশস্ত্র লক্ষণ নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। লেটস হ্যাভ এ ফাইট, চলো আমরা যুদ্ধ করি। এই যে তাহলে মোটা দাগে মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন করেছে যে তাহলে অন্যায় যুদ্ধে মারা হয়েছে না আমাদের মেঘনাথকে? অন্যায় যুদ্ধে মার্ডার করা হয়েছে না মেঘনাথকে?
তাই এইটা মেঘনাদ বধ কাব্য বলেছেন। এবং তার কারণেই আমরা এখানে লিখলাম যে এখানে ধর্ম না, মানবকতা, মানবিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভাই আমরা যখন সিনেমা দেখি সবাই নায়কের পক্ষ নেই, নায়কের নায়ক একজন দুইজন ছয় কয় শয়ে কয়েকশো হাজার মানুষকে মেরে ফেললে প্ল্যান, দিস ইজ এ মাস্টার প্ল্যান। আর নায়কের নাই ভিলেনের ভাই একটু শীষ দিলেই কি দোষ হয়ে যায়। এই যে আমরা সবসময় পজিটিভ ক্যারেক্টারগুলোকে নিয়ে আমরা চিন্তা করি, তার মাইকেল মধুসূদন দত্ত সব সময়, মাইকেল মধুসূদন দত্ত এই চিন্তাধারা চেঞ্জ করছে। এখানে মানুষ প্রধান, ধর্ম প্রধান না। মাইকেল মধুসূদন দত্ত যদি মেঘনাদ বধ না লিখতেন তাহলে হয়তো মানবিকতা প্রাধান্য পেত না। আমরা আজকে ডন, ধুম, ক্রিক, তারপরে রকি ভাইয়ের কেজিএফ, যেটাই বলি এগুলোতে কি সব নেগেটিভ ক্যারেক্টার না? পুষ্পা নেগেটিভ ক্যারেক্টার না, হিরো? এই যে এখানে মানুষ প্রধান, মানুষ কি প্রধান, নেগেটিভ ক্যারেক্টার গুলোকেও আমাদের সামনে এমন ভাবে তার পজিটিভ মানে তুলে ধরা হয়, তাদের নেগেটিভিটি আমাদের চোখে ঝাপসা হয়ে যায়। তো এইটাই মানবিকতাকে প্রাধান্য দিয়ে এই মেঘনাদ বধ কাব্যটা লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তাই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এখানে এখানে মাইকেল মধুসূদন দত্ত কার কি তুলে ধরেছেন? মেঘনাদের দেশপ্রেমকে কথা বলেছেন এখানে। তাই বলতে গেলে বলা হয় যে এই যে রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। এই যুদ্ধে রাম জিতে গেছে তাই রামায়ণ লেখা হয়েছে। যদি রাম হেরে যেত তাহলে কি লেখা হতো? রামায়ণ লেখা হতো, যদিও রামায়ণ রামের জন্মেরও 50 বছর আগে লেখা। তো রাম যদি হেরে যেত, রামায়ণ লেখা হতো, রাবণ দেবতা হতো সেখানে। কেন পদ নিয়ে মাথা ব্যথা? কেন পদ নিয়ে মাথা ব্যথা? জেতাটাই বড় কথা, হেরে গেলে সেম সেম, ইটস এ গেম, ইটস এ গেম। এই যে আমাদের দেশে চলবে কিছুদিন পরে দেখবেন যে সবাই আসবে আপনার কাছে, যে দেবে, কেউ দিবে ভালোবাসা, কেউ নিরাপত্তা, আসলে সবাই চাই জিততে। কেউ দিবে নিরাপত্তা, কেউ চুক্তি, আসলে সবাই চাই জিততে। তো এটাই হচ্ছে কি যে মূল কনসেপ্ট, ঠিক আছে? তারপরে দেখেন, আসলে ভালোবাসা টালোবাসা মিথ্যে চুক্তি, শুধু অনুভূতি টনুভূতিও মিথ্যে। ভালোবাসা টালোবাসা মিথ্যে চুক্তি, অনুভূতি টনুভূতি কি সব মিথ্যে। বুঝতে পারছেন? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা আসলে ভিডিওটা নির্গেম, আমরা বোকারা বলি প্রেম, ইটস এ গেম। এখন দেখেন, তো এই যে এখানে আমাদের ওই কথাটাই বলছে। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ভাই মাইকেল মধুসূদন দত্ত কি করেছে এই জায়গায়, এই মেঘনাদ আর বিভীষণের প্রতি কথোপকথনের 72টা লাইন ভাই, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা। এখানে মেঘনাদ বলছে এবং মেঘনাদের প্রতি উত্তর দেয় নাই, তারপর থেকে কথা শুরু করেছে বিভীষণ। তাই এটাকে বলা হয় সংলাপ ধর্মী কবিতা। সংলাপ, সংলাপ ধর্মী, সংলাপ ধর্মী কবিতা। আর এই লক্ষণ বিলক্ষণ ভাবেও কোনো কি দেয়নি, উক্তি দেয় নাই এই কবিতার মধ্য দিয়ে। এখানে আমরা এটা ব্যাখ্যা করলাম কারণ দেখবেন এই নামগুলো পাবেন: নিকষা সতী তোমার জননী, লঙ্কা রাজা রাবণ তোমার ভাতৃ, কুম্ভকর্ণ শলী সম্বনেব, ভাতস্পুত্র বাসবদাস, ইন্দ্রজিৎ, এই লাইনগুলো বলছে, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে এই কবিতার মূল বিষয়। আমরা ক্যারেক্টার অনুযায়ী আমরা রাবণকে বিনয়ী, দেশপ্রেম, আত্মসম্মানবোধ, ধৈর্যশীল, সংগ্রামী দেখি। তারপরে আমরা বিশ্বাসঘাতক দেখি মেঘনাদ বিভীষণকে। স্বজাতি বিদ্বেষী ছিলেন তিনি, আত্মকেন্দ্রিক এবং ভণ্ড ধার্মিক ছিলেন। আর তারপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, এ রাবণ, ও এটা প্রথমেরটা ছিল মেঘনাদ। তারপর দেখেন দেশপ্রেম, দাম্ভিক এবং পরাক্রমশালী ছিলেন কে? রাবণ। আর আমাদের রাম ছিলেন ধার্মিক, ন্যায়নিষ্ঠা, আদর্শবাদী রাম। তো দেখেন, আর আমাদের লক্ষণ ছিলেন কি? কূটকৌশলী, রাগী, বদমেজাজি, আনন্দময়, আক্রমণী। এখন দেখেন এই কবিতার বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা, কবিতাটা 14 মাত্রার অমিল, কি বলেন তো? 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্তে ছন্দে রচিত। 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রতিটা চরণে মাত্রা রয়েছে কয়টি? প্রতিটা চরণে মাত্রা রয়েছে 14টি। প্রতিটা চরণে মাত্রা রয়েছে 14টি। প্রতিটা চরণে মাত্রা 14টি। পর্ব রয়েছে 2টি, প্রতি পর্বে 8টি করে মাত্রা। দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে 8টি, দ্বিতীয় পর্বে 6টি। এখানে হচ্ছে প্রথম চরণের মিলহীনতার কারণে এই ছন্দটাকে কি বলা হয়? অমিতাক্ষর ছন্দ বলা হয়। এখন প্রশ্ন, স্যার অক্ষরবৃত্ত দাগাবো না অমিতাক্ষর দাগাবো? যদি আপনি অক্ষরবৃত্ত থাকে তাহলে অক্ষরবৃত্ত দাগাবেন, অক্ষরবৃত্ত না থাকলে অমিতাক্ষর দাগাবেন। তারপরে দেখেন বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটিতে পংক্তিতে চরণের চরণান্তিক মানে সব চরণের শেষে যে মিল, ছন্দের তাল লয়, এটা পরিহার করা হয়েছে।
এবং স্বাধীন জ্যোতিচিহ্নের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি জ্যোতিপাত বা বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহার কখনো দেখবেন লাইনের শেষে, কখনো লাইনের মাঝে ব্যবহার করা হয়েছে। এবার দেখেন, রাবণকে এই কবিতায় রক্ষস শ্রেষ্ঠ বলা হয়েছে। তারপরে হচ্ছে কি যে রামকে, রামকে রাঘব এবং অধম বলা হয়েছে। কুম্ভকর্ণকে শূলিশম্ভুনি, বিভীষণকে তাত পিতৃব্য রক্ষশ্রুতি, বীরেন্দ্র কেশরী রক্ষসরথী, রক্ষসমুনি রাম রাম রদনুজ ধর্ম পথগামী রাক্ষস বর, রাম রাবণ অনুজ নমশির ফণি, তারপরে আকাশের চাঁদ সিংহ রাজহংস বলা হয়েছে, দেখবেন কবিতায় রাজ রাজহংস। তারপরে দেখেন মেঘনাদকে কি কি বলা হয়েছে, অরিন্দ্রম বাসব বিজয়ী রাবণী বাসবতাজ ধীমন, তারপরে অস্ত্র সন্ধমন, তারপরে রাবণাত্মাজে বীরেন্দ্র বলি, পরাক্রম দাস, এগুলো বলা হয়েছে, দাস দাস বলা হয়েছে। লক্ষণকে বলা হয়েছে চণ্ডাল তস্কর রামানুজ ক্ষুদ্রমতি সৌমিত্র কুমতি দম্ভী শ্যাওলা মাটির চাঁদ শিয়াল দৈত্য দুরাচার, তারপরে বনবাসিনী, এগুলো কাকে বলা হয়েছে, লক্ষণকে বলা হয়েছে। এই কবিতার মধ্যে দিয়ে আমরা যেটা বললাম, বিভীষণের প্রতি কবি মেঘনাদ কবিতায় অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যর বা মেঘনাদবধ কাব্য মহাকাব্যের বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় মাতৃভূমির প্রতি রাবণের জ্যেষ্ঠ পুত্র মেঘনাদের অকৃত্রিম ভালোবাসা এবং রাবণের ছোট ভাই বিভীষণের বিশ্বাসঘাতকতার দেশদ্রোহিতার বিরুদ্ধে সুগভীর ঘৃণা প্রকাশিত হয়েছে, ঘৃণা প্রকাশিত হয়েছে। এখন দেখেন, এই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ব্যাখ্যা যদি সমস্যা হয়, তাহলে আমার বাংলা সম্ভারের ইউটিউব চ্যানেলে দেখবেন কি যে একাদশ দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টে গিয়ে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা, ওখানে লাইন টু লাইন শব্দভিত্তিক ব্যাখ্যা এবং ব্যাকরণিক ব্যাখ্যা করা হয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিপারেশন জোরে সোরে নেন। এখন আর অল্প কয়েকদিন সময় আছে, পড়াশোনাটা সিরিয়াসলি করার চেষ্টা করেন। আর যা মনে করেন পড়া, রিভিশন করার চেষ্টা করেন, পড়াটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।